হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই অসাধারণ একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কেননা আজকের এই গল্পটি অনেক আলোচিত একটি গল্প। আর এই গল্পটি লিখেছেন সোহেল রানার স্বামী ভাই। লেখকের ফেসবুক পেজ এর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সবাই ফলো করে দিবেন। আর এই গল্পটির অনেকগুলো এপিসোড থাকবে যা কিনা চাঁদের পরি ফারিস্তা ইমাম নওফির মতো সেরা গল্পটি শুনলে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কণ্ঠাচে মিফতি আর সম্পাদনার দায়িত্বে আছেন শামীম ভাই। তো চলুন গল্পটি শুরু করা যাক। কি আপনি আমাকে এভাবে বন্দি করার মানে কি? একটা গল্প বলি শুনুন। গলা ঝেড়ে নিল রাহাত। একদা এক লোক ঢাকা থেকে চট্টগ্রামে যায় কোন একটা কাজে। লোকটা যথারীতি তার কাজ সেরে ফিরে আসতে চাইছিল, কিন্তু ফিরতে পারেনি। সে চলে যায় অনেক অনেক দূরে। কত দূরে জানেন? রিহান জবাব না দিয়ে হা করে চেয়ে থাকে। রাত আবারও বলতে থাকে। লোকটা চলে যায় একেবারে 1942 সালে। সেখানে একটি স্কুল শিক্ষকের মেয়ের সাথে তার পরিচয় হয়। মেয়েটার সাথে সখ্যতা গড়ে ওঠে তার। একদিন ছেলেটা ব্রিটিশদের হাতে ধরা পড়ে যায়। পরে মেয়েটাও ধরা পড়ে ব্রিটিশদের হাতে, কিন্তু একদিন ওরা ব্রিটিশদের মেরে পালিয়ে যায়। পালানোর রাতে একটা মসজিদে আশ্রয় নেয় ওরা। ওখানে তারা বিয়ে করে। রাহাতের কথা শুনতে শুনতে রিহান চমকে উঠছে বারবার। এ তো তারই গল্প বর্ণনা করা যাচ্ছে। লোকটা তারা সুফিয়ার গল্প, কিন্তু লোকটা এত কিছু জানলো কিভাবে? কে লোক? রিহানকে ভাবতে দেখে রাত জিজ্ঞাসা করে, কে রিহান সাহেব? গল্পটা পরিচিত মনে হচ্ছে। কে আপনি? এই গল্প আপনি কি করে জানেন? উত্তেজিত হয়ে রাহাতের দিকে তাকায় রিহান। হাহা করে জোরে হেসে ওঠে তখন রাহাত। বলুন, এই গল্প আপনি কি করে জানেন? চিৎকার করে প্রশ্ন করে রিহান। হাতের বাঁধন খোলার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে সে। কেউ বর্তমান থেকে অতীতে যেতে পারলে অতীত থেকে কেউ বর্তমানে আসতে পারবে না? বড় কুচকে তাকালো রাহাত রিহানের দিকে। কয়েক মুহূর্ত বিরতি নিয়ে বলল, গল্পটা এখনো শেষ হয়নি মিস্টার রিহান। ওই সময় মসজিদে দুজনের বিয়ে হয়। ওখানে ওই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু মধ্যরাতে একটা গাড়ির শব্দে ঘুম ভাঙে দুজনের। ওটা ছিল ব্রিটিশ সেনাদের একটা গাড়ি। ব্রিটিশদের আগমন টের পেয়ে তখন লোকটা তার সদ্য বিবাহিত স্ত্রীকে মসজিদে রেখে বের হয়ে পড়ে। তারপর কৌশলে সব ব্রিটিশদের হত্যা করে। আহ, কি সাহসী লোক! বর্তমান থেকে অতীতে গিয়ে একাই এতগুলো ব্রিটিশকে হত্যা করলো। আই স্যালুট হিম, রিয়েলি আই স্যালুট হিম বলে স্যালুটের ভঙ্গি করল রাহাত। রিহান তখন সেদিনের ঘটনা পুরোটা মনে করল। সেদিন রাতে মসজিদরা বিয়ে করে সবে ঘুমিয়েছিল। তখন একটা ব্রিটিশদের গাড়ি এসে থামে রাস্তায়। ওদের ঘুম ভেঙে যায়। সুফিয়া ভয়ে শক্ত করে জড়িয়ে ধরে রিহানকে। রিহান সুফিয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, ভয় পেও না, আমি দেখছি। সুফিয়া রিহানের বুকে আড়ষ্ট হয়ে বলল, ব্রিটিশরা হয়তো আমাদেরকেই খুঁজতে আসছে। ওরা হয়তো সব জায়গায় খুঁজতে খুঁজতে আসছে, মসজিদও খুঁজবে। একদম ভয় পেও না তুমি, শান্ত হয়ে শুয়ে থাকো। আজ একজনকেও জীবিত ফিরতে দেব না। বলে উঠে দাঁড়ালো রিহান। সুফিয়া তার হাতটা টেনে ধরে চাপা কণ্ঠে বলে, কোথায় যাচ্ছ তুমি? না না, ওদের সামনে যেও না প্লিজ। রিহান সুফিয়ার দুহাত আলতো করে ধরে ফিসফিস করে বলে, আমার উপর ভরসা রাখো। সাবধানে মসজিদ থেকে বের হয়ে আসে রিহান। কিছুটা দূরে হেডলাইট জ্বালানো ব্রিটিশদের গাড়িটাকে দেখা গেল। সেই আলোতে কয়েকজন ব্রিটিশকে হেঁটে আসতে দেখা গেল। রিহান ওদের নজরে পড়েনি, কারণ এদিকটা অন্ধকারে গ্রাস করে নিয়েছে। মসজিদের বাতিও নেভানো। রিহান দেখল ব্রিটিশদের সংখ্যা বেশি না, 5 জন। এদেরকে সহজে শেষ করা যাবে। মসজিদের উঠান হাতড়ে একটা ঢিল খুঁজে নিল সে। তারপর সেই ঢিলটা ছুঁড়ে মারল ব্রিটিশদের গাড়িটা লক্ষ্য করে। ঢিলটা যখন গাড়িতে শব্দ করে আঘাত করে, ব্রিটিশরা আবার পেছনে দৌড়ে যায়। রিহানও ক্ষিপ্র বেগে দৌড়ে যায় পেছনে পেছনে। একদম পেছনের জনকে সে নিজের নাগালে নিয়ে আসে। পেছন থেকে হাঁটুর জয়েন্টে লাথি দিলে সে পড়ে যায় ব্রিটিশটা। তারপর তার মাথাটা শক্ত করে ধরে ঘাটটা মোটকে দেয় এবং তার বন্দুকটা হাতে তুলে নেয়। সামনের ব্রিটিশরা ঘুরে তাকায় একবার। রিহান বন্দুকের বাট দিয়ে আরেকজনের মুখ জোরে আঘাত করে। জোরে চিৎকার করে পড়ে যায় সে। বাকি তিনজন তখন বন্দুক তুলে গুলি করতে উদ্যত হয়। গুলি করতে করতে কয়েক সেকেন্ড সময় লাগে ওদের। সে সময়টাকে কাজে লাগিয়ে রিহান গাড়ির উল্টো দিকে অন্ধকারে মিশে যায় মুহূর্তে। ব্রিটিশ 3 জন পেছনে পেছনে ছুটে যায়, কিন্তু অন্ধকারে খুঁজে পায় না রিহানকে। তখন একজন ব্রিটিশ সেনা পুনরায় গাড়ির দিকে ছুটে যায়। গাড়িটা ঘুরে নিলে হেডলাইটের আলোতে খোঁজা যাবে তাকে।
তাই গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়িটা ঘোরানোর চেষ্টা করে সেনাটা। তারপর দুবার গুলির শব্দ হয় সেই সময়। ব্রিটিশ সেনাটা গাড়ি পুরোপুরি ঘুরিয়ে নিলে সামনে দেখতে পায় তার বাকি 2 সেনার লাশ রাস্তায় পড়ে আছে, আর শত্রু তাদের লাশের ওপর পা তুলে নির্বাক দাঁড়িয়ে বন্দুক তাক করে আছে সোজা তার দিকে। লাশের ওপর পা তুলে রিহান হাসে, অবশিষ্ট ব্রিটিশ সেনাটাকে ইশারায় গাড়ি থেকে নামতে বলে। দুহাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে গাড়ি থেকে নেমে সে ব্রিটিশটা ভয়ে ভয়ে এগিয়ে রিহানের দিকে বিড়বিড় করতে থাকে, ডোন্ট শুট, ডোন্ট শুট প্লিজ, আই সারেন্ডার। ব্রিটিশটা নাগালে চলে এলে রিহান বন্দুকের বাট দিয়ে তার পায়ে আঘাত করে, পড়ে যায় সে রাস্তায়। রাগে গজগজ করতে করতে সে চিৎকার করে, বাস্টার্ড, ডু ইউ নো হু আই অ্যাম? রিহান পুনরায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে তার মুখে। ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বের হয় তার। মুখে রক্তাক্ত থুতু ফেলে সে হাতের ঠেস দিয়ে ওঠার চেষ্টা করলে রিহান বন্দুক তাক করে তার দিকে। এবার আরও বেশি ভয় পেয়ে ফুটে ওঠে তার চেহারা। হাতের ইশারায় রিহানকে থামতে বলে, ইংরেজিতে বলে ওঠে, হেই, আমাকে মারলে এই ভূখণ্ড একেবারে ধ্বংস হয়ে যাবে। জানিস আমি কে? জনসন। জনসন। ব্রিটিশ সেনার ড্রেস থেকে নামটা পড়ে নিল রিহান। জনসন তখন বলল, হ্যাঁ জনসন, কিন্তু আমার নামের পদবিটা কি জানিস? বুড়োকুচকে তাকালো রিহান, চোখে তার প্রশ্ন। জনসন নিজে উত্তর দিল, আমার নামের পদবিটা হলো চার্চিল। চার্চিল পদবিটা কার নাম থেকে নিয়ে জানিস তো? ব্রিটিশ প্রধানমন্ত্রীর। রিহান হাসে, তার মানে তুই বলছিস তুই ব্রিটিশ প্রধানমন্ত্রীর আপন কেউ? শুধু আপন না, আমি তার আপন ছেলে, যেটা কেউ জানে না। হোয়াট? কি ভয় পাচ্ছিস তো? হে ছোট জনসন, হ্যাঁ আমি জনসন চার্চিল, উইনস্টন চার্চিলের আপন ছেলে। কিন্তু আমার পরিচয়টা পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসেবে তুই জানতে পারলি প্রথম। আর কেউ জানে না? না, কারণ উইনস্টন চার্চিলের দ্বিতীয় বিয়ের ব্যাপারে পৃথিবীর আর কেউ জানে না, আর তিনিও সেটা আজীবন গোপন রাখতে চান। কিন্তু আমি তার খুবই প্রিয় সন্তান, আমার কিছু হলে এই ভূখণ্ড তিনি আর রাখবেন না। জনসনের কথা শুনে হেসে ওঠে রিহান, শোন চার্চিলের বাচ্চা, আজ থেকে 70 থেকে 75 বছর পরের ঘটনাও আমি জানি, আর তুই আমাকে বাপের ভয় দেখাস। তুই যখন বাপের এতই প্রিয় সন্তান, তবে তোর আজ এমন হাল করব যেন লাশ শুদ্ধ খোঁজ না পায় তোর বাপ। বলেই অবিরাম গুলি চালাতে লাগলো রিহান জনসনের বুকে। পরে জনসন যখন নিস্তেজ হয়ে যায়, তখন লাশটা টেনে একটা খোলা মাঠে নিয়ে আসে। ওখানে মাটি খুঁড়ে সে কয়েক হাত গভীরে পুঁতে ফেলে জনসনকে, যার একমাত্র সাক্ষী রিহান নিজে। জনসনকে মাটির গভীরে পুঁতে যখন রিহান ফিরে আসছিল, পথে দেখতে পাই সুফিয়াকে। রিহান দেরি করে আসায় বের হয়েছিল। রিহান তাকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমুকে বলে, ভয় নেই, সব কুকুরের দলকে শেষ করেছি। তাদের মধ্যে একজনকে জানো? কে? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ছেলে জনসন চার্চিল। তাকে ওই মাঠে পুঁতে এসেছে। আমি একটাকে মেরেছি জানো, ওখানে একজন মাটিতে পড়ে একটু একটু নড়ছিল, তার পেটে আমি বন্দুকের নলটা পুরো ঢুকিয়ে দিয়েছি। হাসলো সুফিয়া, বাহ আমার সাহসী বউ, ওকে আমি বন্দুকের বাট দিয়ে মেরে অজ্ঞান করে দিয়েছিলাম। সুফিয়াকে কোলে তুলে নিয়ে মসজিদের দিকে হাঁটতে থাকে রিহান। ব্রিটিশদের ভয়াবহতা নিয়ে বুঝতে পেরে তখন মসজিদ থেকে হুজুর এবং বাকিরা বের হয়ে আসে। পুরো ঘটনাটা মনে পড়তে কিছুক্ষণ থমকে বসে থাকে রিহান, তারপর হাতের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। এসব কাহিনী তো আপনার জানার কথা না, বলুন কি করে জানেন আপনি? ওই যে বললাম আমি অতীত থেকে এসেছি, তাই সব জানি। কিন্তু আমি আজ অনেকদিন ধরে একটা জিনিস খুঁজছি। কি জানেন? কি? জনসন চার্চিলের লাশটা আপনি থেকে কোথায় পুঁতে রেখেছিলেন? হা হা করে রিহান হেসে ওঠে, কেন, আপনি তো অতীত থেকে এসেছেন, সবই জানেন, তবে লাশটা কোথায় পুঁতে রেখেছি জানেন না কেন? আপনি যে অতীত থেকে আসেননি তা ভালোভাবেই বুঝতে পেরেছি এবার। বাহ, বুদ্ধিমান লোক, বুঝে গেছেন আমি অতীত থেকে আসিনি। কিন্তু আপনি কে? আমার ঘটনাগুলো কিভাবে জানেন? সুফিয়া ছাড়া তো লাশের ব্যাপারে কেউ জানতো না। আপনি কি সুফিয়ার কেউ? প্লিজ বলুন আমাকে। চিৎকার করে ওঠে রিহান। আস্তে মিস্টার রিহান, আস্তে, আপনার আওয়াজ বাইরের কেউ শুনতে পাবে না। সাউন্ডপ্রুফ কক্ষ, আর জনস্থান থেকে অনেকটা দূরে। আমাকে প্লিজ বলুন সুফিয়াকে আপনি চিনেন কিনা। শান্ত কণ্ঠে বলল রিহান। আরে মিয়া, কি সুফিয়া সুফিয়া করে যাচ্ছেন তখন থেকে? আমি এর চেয়েও দামি কথা বলতে চাচ্ছি, আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না। রেগে উঠল রাহাত। রিহান তার চেহারার দিকে অসহায়ভাবে তাকালো। রাহাত নিজেকে সামলিয়ে পুনরায় বলল,
লাশটা আপনি কোথায় পুঁতেছিলেন সেটা আমি জানি, কিন্তু ঠিক কোন জায়গায় পুঁতেছিলেন সেটা আমি জানতাম না বলে পুরো ৬ একর জমি কিনে নেই। তারপর ওখানে শুরু করি আমার নতুন প্রজেক্ট। এক ঢিলে ২ পাখি মারা যাকে বলে। আমার প্রজেক্টটা হবে, আবার লাশটাও খোঁজা হবে। পুরো জায়গাটা আমি দেয়াল আর কাটা তারে ঘিরে দেই। একই সাথে আমার প্রজেক্টের কাজও চলতে থাকে, তার চেয়ে বেশি গুরুত্ব দিই লাশটা খোঁজার কাজে। কেন আমি একটা লাশ খুঁজতে এত মরিয়া হয়ে উঠে জানেন? কি আছে ওই লাশে? আপনি তো ইতিমধ্যে জেনে গেছেন প্রশ্নটার উত্তর, তাই না মিস্টার রিহান? বুড়োকুচকে তাকায় রাহাত রিহানের দিকে। রিহান জবাব দেয় না, চুপ হয়ে চেয়ে থাকে রাহাতের দিকে। তারপর রাহাত নিজেই বলে ওঠে, আপনি জেনে গেছেন লাশটার দাম, তাই তো সেদিন ঝুঁকি নিয়েই দেয়াল আর কাটাতার টপকে লাশটা নিয়ে পালিয়ে যান। কিন্তু আপনি দেখতে কেমন, কোথায় থাকেন কিছু জানতাম না আমি, তবে আপনি যে রিহান সেটা আমি জানতাম। আপনার বাকি পরিচয়টাও বের করতে আপনার পেছনে আমি পুলিশ লেলিয়ে দেই। এই জন্য শুধু শুধু একটা নিরীহ ছেলেকে প্রাণ হারাতে হলো। আমার গেট কিপার, আমি নিজে হাতে ওকে খুন করি জানেন, আর দোষটা আপনার ঘাড়ে চাপিয়ে দিই যাতে পুলিশ আপনাকে খুঁজে বের করে। পুলিশ আমাকে খুঁজছে? আমার পেছনে পুলিশ? অবাক হয় রিহান। কেন, আপনি জানেন না আপনার পেছনে পুলিশ তাড়া করছে? আপনি ভাগ্যবান ভাই, পুলিশের হাতে না পড়ে আমার হাতেই পড়েছেন। প্রথমে ইচ্ছে হয়েছিল আপনাকে নিজ হাতে খুন করে কলিজাটা বের করে নেব, কিন্তু আপনাকে এক শর্তে বাঁচাতে পারি। দম নিল রাহাত, তারপর বলল, লাশটা আমাকে দিয়ে দিন। এতদিনে হয়তো ওটা আর লাশ নেই, কঙ্কাল হয়ে গেছে। কঙ্কালটা আমাকে ফেরত দিন। আপনার পরিচয় দিন, তবেই কঙ্কালটা পাবেন। কে আপনি? কি মশাই, আপনি দেখি আমার পরিচয়ের পেছনে পড়ে আছেন। কে আমি জানতে না চেয়ে কঙ্কালটা আমাকে ফেরত দিন। ওটা আপনি কখনোই পাবেন না। রাহাত মুখটা রিহানের কাছে নিয়ে গেল, তারপর নিচু কণ্ঠে বলল, কেন, ওটার প্রতি কি আপনারও লোভ আছে? অবশ্য লোভ থাকারই কথা। একটা কঙ্কালের দাম যদি হয় ২০ মিলিয়ন পাউন্ড স্টার্লিং, যা আমাদের দেশের ২০০ কোটি টাকার চেয়েও বেশি। হেসে উঠল রাহাত, তারপর হাসি থামিয়ে বলল, কঙ্কালটা ফেরত দিন, নয়তো এই কক্ষ থেকেই আপনার কঙ্কাল বের হবে। বলে বেরিয়ে যেতে লাগলো রাহাত। রিহান চিৎকার করে উঠল, আপনার পরিচয় দিয়ে যান। ফিরে তাকালো না রাহাত আর, বেরিয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল বাইর থেকে। কক্ষটা আবারও অন্ধকার হয়ে গেল। ১৯৪২ সালের শেষের দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একবার বাংলায় আসেন ছেলে জনসন চার্চিলের খোঁজে। যেহেতু জনসন তার ছেলে এটা কেউ জানতো না, উইনস্টনও এটার পরিচয় গোপন রাখেন। তার একজন প্রিয় এবং সাহসী সৈনিক হিসেবেই তিনি জনসনের খোঁজ চালিয়ে যান, কিন্তু ব্যর্থ হন তিনি। জনসনের খোঁজ তিনি পাননি। শেষে যে ক্যাম্পে জনসন থাকত তার আশেপাশের আরও ১০টি গ্রামে উইনস্টনের নির্দেশে হামলা চালায় ব্রিটিশ সেনারা। ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়, লোকজনকে ধরে পশুর মতো হত্যা করে। কয়েকদিন ধরে চলে এই হত্যাযজ্ঞ। তবু যখন কেউ জনসনের খোঁজ দিল না, উইনস্টন তখন ভিন্ন পথ বেছে নেয়। যে জনসনের খোঁজ দিতে পারবে তাকে ২০,০০০ পাউন্ড স্টার্লিং পুরস্কার দেয়া হবে। কিন্তু পরবর্তীতে ফলাফল হলো শূন্য। জনসনের খোঁজ আর মেলেনি। সেই সময় জনসনের অধ্যায়টাও মুছে গিয়েছিল, কিন্তু ২০১৭ সালে এসে আবারও জনসনের ব্যাপারটা বড় ইস্যু হয়ে যায়। যুক্তরাজ্যের বড় বড় পত্রিকাগুলোতে সংবাদ হয় ব্যাপারে, যে জনসনের কঙ্কালে খোঁজ দিতে পারবে তাকে ২০ মিলিয়ন পাউন্ড স্টার্লিং পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশে কিছু পত্রিকাও নিউজটা আসে, কিন্তু সবাই হেসে উড়িয়ে দেয় নিউজটা। ১৯৪২ সালের একটা লাশের কঙ্কাল খুঁজতে কেউ এত টাকা পুরস্কার দেয়? যে নিউজটা ছড়িয়েছে নিশ্চয়ই সে পাগল নয়তো উন্মাদ। নিউজটা একসময় এসে পড়ে একজন খ্যাতিমান ব্যবসায়ী রাহাত খানের নজরে। অন্য সবার মতো তুচ্ছ বিষয় ভেবে সে উড়িয়ে দেয়নি নিউজটা। এমন একটা লাশের কথা সে শুনেছে একটা বড় বিলের মাঝখানে। সে সময় লাশটা পুঁতে ফেলা হয়, কিন্তু বিলের ঠিক কোন জায়গায় সেটা সে জানে না। রাহাত ভাবতে থাকে কি করা যায়। তারপর পরিকল্পনা লেগে যায়। তার হাতে ওই সময় একটা প্রজেক্ট ছিল। প্রজেক্টটা সম্পূর্ণ করতে সে একটা জায়গার খোঁজ করছিল। খোঁজ নিয়ে দেখল যে বিলটাতে জনসনকে পুঁতে ফেলা হয়, বিলটা এখনও খালি আছে আবাদি জমি হিসেবে। জমির মালিক যারা, তাদের সাথে যোগাযোগ করে রাহাত। তারপর বেশি দাম দিয়ে লিজ নিয়ে নেয়। অনেকক্ষণ পত্রিকাটার দিকে চেয়ে থাকে রাহাত। তারপর হঠাৎ রেগে উঠে পাশে তার বেতনভুক্ত একজনকে বলে, তুমি বুঝতে পারছো সামিদ, এই লোকটা আমার কত বড় ক্ষতি করতে যাচ্ছে? আজ অনেকদিন ধরে আমি এই পত্রিকাটার সাথে নিয়ে ঘুরছি। লাশটার সন্ধান পেলেই যাতে ওদের সাথে যোগাযোগ করতে পারি, এই পুরস্কারটা নিতে পারি।
লাশটা খোঁজার জন্যই শুধুমাত্র আমি আমার এত বড় একটা প্রজেক্টের কাজ শুরু করি শহরের সাইড থেকে দূরের একটা জায়গায়। এই লোকটা আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। যেভাবে হোক কঙ্কালটা উদ্ধার করো ওর কাছ থেকে। সামিদ এক হাতে পিস্তল ধরে দাঁড়িয়ে রাহাতের কথা শুনছিল। রাহাতের ডান হাত বলা যায় তাকে। তার সব অপকর্ম পরিচালনা করে এই সামিদ। রাহাত থামতেই সামিদ বলে উঠল, বস আপনি চিন্তা করবেন না, লোকটা তো আমাদের হাতে বন্দি, কঙ্কালটাও নিশ্চয়ই পেয়ে যাব। তাই যেন হয় সামিদ, যাও লোকটার কাছে যাও, কথা বের করো মুখ থেকে। জি বস। সামিদ পিস্তল হাতে এগিয়ে গেল বন্দির কক্ষে। ভেতরে ঢুকে আলো চালালো সে। রিহান মুখ তুলে তাকালো তার দিকে। সামিদ তার সামনে গিয়ে কপালে পিস্তল তাক করল। রুক্ষ কণ্ঠে বলল, কঙ্কালটা কোথায় বলে দাও, আমাদের হাতে তুলে দাও ওটা, প্রাণটা অন্তত বেঁচে যাবে। রিহান হাসল, ওটা তোমাদের হাতে তুলে দিলে যে আমাকে বাঁচিয়ে রাখবে তার নিশ্চয়তা কি? বরং আমি এখনই নিরাপদে আছি। আমি বুঝে গেছি যতদিন কঙ্কালটা তোমরা পাবা না আমার কিছুই করবে না। সামিদ জোরে ঘুষি মারল রিহানের মুখে। তখন রাহাত ভেতরে ঢুকতে ঢুকতে বলল, নো সামিদ, বেরো না এখন, কথার মাধ্যমে আলোচনা করে বের করো কঙ্কালটা। রিহান বলে উঠল, আমি না চাইলে কখনো তোমরা ওটা পাবে না, তবে তোমরা আমাকে একটা প্রশ্নের ঠিকঠাক জবাব দিলে সহজেই পেয়ে যাবে ওটা। কি প্রশ্ন? আগ্রহ নিয়ে তাকালো রাহাত। সুফিয়া কোথায়? সে কি বেঁচে আছে? কোন সুফিয়া? আমি কোনো সুফিয়াকে চিনি না। 200 কোটি টাকার চেয়েও বেশি, কিন্তু কঙ্কালটার দাম। ঠিকঠাক আমার প্রশ্নের জবাব না পেলে তোমরাও পুরো টাকাটা হারাবে। ভেবে দেখো। রাহাতকে কয়েক মুহূর্ত ভাবতে দেখা গেল। তারপর সে বলল, বেশ, আমি আপনাকে সুফিয়ার সন্ধান দেব, কিন্তু তার আগে আমাকে কঙ্কালটার সন্ধান দিন। আগে সুফিয়া। কিন্তু আপনি কি মনে করেন এত বছর পরে সে বেঁচে আছে? রিহান চুপ হয়ে গেল হঠাৎ। তারপর নিজেকে সামলে বলল, ওর কবরের সন্ধানটা দিলেও হবে। হ্যাঁ, ওটা দিতে পারি, তবে আমার বাঁধন খুলে ফেলা হোক। সামিদকে ইশারা করল রাহাত। সামিদ রিহানের বাঁধন খুলে দিল। বাঁধন মুক্ত হয়ে রিহান সোজা হয়ে দাঁড়ালো। মাথাটা টনটন করে উঠল। মাথার আঘাতের ব্যথাটা জোরালো হয়ে উঠল হঠাৎ। মাথায় হাত দিয়ে মালিশ করতে করতে সে রাহাতের উদ্দেশ্যে বলল, চলুন। একটা কবরস্থানে এলো ওরা। ওখানে একটা কবরকে ইশারা করে রাহাত বলল, ওটাই আপনার সুফিয়ার কবর। রিহান এগিয়ে গেল কবরটার দিকে। একটা জীর্ণ কবর, অনেকদিনের অযত্নে লতা পাতায় ঢেকে গেছে। কবরটার পাশে বসে পড়ল রিহান। অনেকক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল সে। অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে চাইল সে ভেতরের মানুষটাকে। ভাবতেই পারছে না সে সুফিয়ার ভেতরে শুয়ে আছে। হয়তো অনেক কষ্ট পেয়ে মারা গেছে মেয়েটা, রিহানের জন্য অপেক্ষা করেছিল। শেষ দেখা হলো না আর দুজনের। রিহান উঠে দাঁড়ালো। রাতের দিকে প্রশ্ন করলো, ধন্যবাদ ভাই, আমার অনেক বড় উপকার করলেন। তা তো সুফিয়ার কবরটা দেখতে পেলাম, কিন্তু আমাকে বলো তুমি কে? তুমি তাকে কিভাবে চেনো? আমি তাকে একটা পাগল হিসেবেই চিনি। তাকে প্রায় রাস্তায় দেখতাম। একদিন রাস্তায় দেখে আমার মায়া হয়। বৃদ্ধা একটা মহিলা, বয়সের ভারে হাঁটতেও পারে না। কাছে গিয়ে কিছু খাবার দিয়ে আমি তাকে, তারপর গল্প করি। জানেন তিনি আমাকে প্রথমে কি বলেন? কি? তিনি আমাকে প্রশ্ন করেন আপনার ব্যাপারে। বলে, আমার রিহানকে দেখেছ? আমি অবাক হয়ে রিহানকে জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলে দেন, সব কিছু, আপনাদের পুরো ঘটনাটা। তারপর একদিন ফুটপাতেই তিনি দেখি মরে পড়ে আছেন। রিহান চুপ করে শুনল রাহাতের কথা। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেশ, তুমি তোমার কথা রেখেছ, আমি আমার কথা রাখব। কাল এখানে আমি কঙ্কালটা নিয়ে আসব। এখানে নয়, সামিদ যাবে আপনার সাথে। আজকে ওর হাতে তুলে দিন কঙ্কালটা। তবে তাই হোক। রিহান অবশেষে কঙ্কালটা সামিদের হাতে তুলে দিল। রিহান বুঝতে পারল সামিদ রাহাতের বেশ বিশ্বস্ত লোক, নয়তো এত দামি জিনিসটার জন্য সামিদকে পারল না। কঙ্কালটা নিয়ে ফিরে যাওয়ার মুহূর্তে সামিদ বলল, বস বলেছে আপনাকে সাবধানে থাকতে, কারণ আপনার পেছনে পুলিশ তাড়া করছে। সতর্ক করার জন্য ধন্যবাদ। ম্লান হাসল রিহান। সামিদ চলে গেল। রিহান তখন ফোন দিল ইউসুফ সাহেবকে। ইউসুফ সাহেব ফোন রিসিভ করতে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, রিহান তুমি কোথায়? কী কী অবস্থা তোমার? গতকাল থেকে তোমার ফোন কলে পাচ্ছি না তোমাকে। স্যার, আপনি আমার সাথে একটু এখনই দেখা করতে পারবেন? ঠিক আছে, তুমি ঠিকানাটা দাও, আমি আসছি। রিহান ঠিকানা দিল। 1 ঘন্টা পর ইউসুফ সাহেবের সাথে রিহানের দেখা হলো। ইউসুফ সাহেবের গাড়িতে বসে দুজনের কথা চলছিল। রিহান প্রথমে বলে উঠল, স্যার আপনি এমনটা কেন করলেন? কি করলাম? অবাক হলেন ইউসুফ সাহেব। সাইকোলজিস্টের ঠিকানাটা তো আপনি দিয়েছিলেন।
আমি আপনার কাছে পরামর্শ চেয়েছিলাম একজন সাইকোলজিস্টের ব্যাপারে, আর আপনি এমন একজনের কাছে পাঠালেন যে আমাকে একেবারে পাগল করে দিতে চেয়েছিল ইঞ্জেকশন দিয়ে। আমি এত কিছু হয়ে যাবে বুঝতে পারিনি আসলে। পরে তো তোমাকে ওই ডাক্তারের হাত থেকে আমি রক্ষা করি। তোমার তখন স্বাভাবিক জ্ঞান ছিল না, রাস্তায় টলতেছিলে। আমি লোক পাঠিয়ে তোমাকে ওখান থেকে নিয়ে আসি, পরে তোমাকে তোমার বাড়িতেও রেখে আসি। আপনি কিভাবে জানলেন? শান্তা বলেছে যে মেয়েটা তোমাকে ক্লিনিক থেকে বের করে নিয়ে এনেছিল। ওর সাথে আমার যোগাযোগ ছিল সবসময়, আমার পরিচিত। স্যার, আপনি আর কত রূপ দেখাবেন নিজের? এই আমাকে মারতে চান, এই আবার বাঁচান। কেন স্যার? কি দোষ করেছে আপনার? কি বলছো এসব? আমি কেন মারতে যাব তোমাকে? তবে চট্টগ্রামে কেন লোক পাঠিয়েছিলেন আমাকে মারতে? ইউসুফ সাহেব এবার থমকে গেলেন। রিহানের দিকে অসহায়ভাবে তাকালেন, তারপর বললেন, হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম লোকগুলোকে তোমাকে মারতে, কিন্তু চট্টগ্রাম থেকে তো ফেরার পর আর তো কোনো আক্রমণ হয়নি তোমার উপর, তাই না? কিন্তু ওই সময় কেন আমাকে মারতে চাইলেন? কি এমন ক্ষতি করে ফেললাম আপনার? ওই সময় আমি তোমাকে মারতে লোক পাঠাইনি। আমি আমার নিজের অস্তিত্বটা পৃথিবী থেকে মুছে ফেলতে তোমার পেছনে লোক পাঠিয়েছিলাম। মানে? অবাক হলো রিহান। মানে তুমি ওই সময় অতীতে যেতে না পারলে আমারও জন্ম হতো না, আর এই অভিশপ্ত জীবনটা আমাকে বয়ে এত দূর আনতে হতো না। চিৎকার করে উঠল ইউসুফ সাহেব, তারপর হু হু করে কেঁদে উঠল। রিহান অবাক দৃষ্টিতে চেয়ে রইল ইউসুফ সাহেবের দিকে। মানে কি বলছেন স্যার? আপনি কি তবে আমার সেই... রিহান কথাটা শেষ করতে পারল না। ইউসুফ সাহেব চোখ মুছে বললেন, হ্যাঁ, আমি সেই ছেলে যাকে তুমি আমার মায়ের পেটে দেখে এসেছিলে। কিন্তু আমাদের একটা সম্পর্ক যা পৃথিবীর সবার সামনে প্রকাশ করার মতো না। ছেলের বয়স বাবার চেয়ে প্রায় ৪৫ বছর বেশি। কি বিশ্বাস করবে? হাসবে লোকে। তাই আমরা এখন যেভাবে আছি আমাদের সেভাবেই থাকা উচিত। রিহানের জন্য এটা একটা বড় সারপ্রাইজ। কি করবে সে বুঝতে পারছে না। ওই সময় সোফিয়ার পেটের দিকে তাকিয়ে সে তৃপ্তি পেত, উদ্গ্রীব হয়ে থাকতো কবে তার সন্তানটা জন্ম নেবে, তাকে বাবা ডাকবে, সে তার ছোট্ট বাচ্চার ছোট্ট ছোট্ট হাতগুলো নিয়ে খেলবে, আদর করবে, আরও কত কি। কিছুই হলো না। অবশেষে নিজের সেই ছেলেকে দেখতে পেল বৃদ্ধ রূপে। রিহানের এখন কি করা উচিত? ছেলে বলে জড়িয়ে ধরবে, সেই টানটুকু ভেতর থেকে আসছে না। হয়তো একটা দূরত্বের কারণে এমনটা হচ্ছে। রিহানকে চুপ থাকতে দেখে ইউসুফ সাহেব পুনরায় বলতে লাগলেন, মায়ের কাছে আমি সব শুনেছিলাম, কিভাবে আমার বাবা অতীতে গিয়ে তাকে বিয়ে করে। তার কাছে শুনেছিলাম তুমি চট্টগ্রামে একটা কাজে গিয়েছিলে, তারপর ওখান থেকে একদিন হুট করে অতীতে চলে যাও। যেদিন অফিস থেকে তুমি প্রজেক্টের ব্যাপারে চট্টগ্রামে যেতে চাইলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তখনই মাথায় আসে তুমি চট্টগ্রাম যেতে না পারলে হয়তো অতীতেও যেতে পারবে না। তাই আমি খুব করে চেয়েছিলাম তুমি যাতে প্রজেক্ট সেরে চলে যাও। কিন্তু আমার কোম্পানির সিলেকশন কমিটি তোমাকেই একমাত্র যোগ্য ব্যক্তি ভেবেছিল প্রজেক্টটার জন্য। তাদের চোখে সন্দেহের কারণ না হতে আমিও মত দিই তোমাকে চট্টগ্রাম পাঠাতে। কি অদ্ভুত, তাই না? তোমার অতীতে যাওয়ার পেছনে আমারও হাত আছে। আমি যেন তোমাকে পরোক্ষভাবে অতীতে পাঠিয়েছি। আমি আগে থেকে সব জানতাম, তবুও আটকাতে পারিনি। যেটা যাওয়ার ছিল সেটা হয়েছেই। তবে চেষ্টা যে করিনি কিন্তু তা না। নিজের জন্মদাতাকে মারতে আমি লোক পাঠিয়েছিলাম। তারা বারবার ব্যর্থ হয়। তখনই বুঝেছি যা হবার তা হবেই, কারণ আমার অস্তিত্ব অলরেডি এসে গেছে। তবে এখন আফসোস হয় নিজের এরকম একটা জীবনের জন্য নিজেই পরোক্ষভাবে দায়ী। সেদিন যদি কোনোভাবে তোমাকে রুখতে পারতাম তবে হয়তো আমার জন্ম হতো না। প্রকৃতি আমার সাথে এই খেলাটা খেলেছে। বলে উঠে রিয়ান, সব কিছু প্রকৃতি করেছে। ওই সময় চট্টগ্রাম থেকে ফেরার জন্য বাস স্টপে যেতে চেয়েছিলাম, কোনো গাড়ি পাচ্ছিলাম না। একটা অদ্ভুত ধরনের লোকাল বাস পেয়ে ওটাতে উঠে পড়ি। এই বাসটাকে আমি অতীতেও দেখেছি 1943 সালে। এই বাসে জার্মান সেনারা আমাকে আটকে রেখেছিল। ওই বাসে সুফিয়া আমাকে গলা কেটে দিয়েছিল। বাসটাই এই সব কিছুর কারণ। অথবা প্রকৃত হয়তো চেয়েছিল আমার সাথে সুফিয়ার এমনভাবে মিলন হোক, আবার এভাবেই বিচ্ছেদ হোক। প্রকৃতি যেভাবে চেয়েছে সেভাবেই হয়তো আমাদের জীবন এগোচ্ছে। প্রকৃতি চেয়েছে আমাদের বাপ ছেলের মাঝে একটা দূরত্ব হোক। তাই আজ দুজন এভাবে পাশাপাশি বসা সত্ত্বেও মাঝখানে অনেকটা দূরত্ব। আমরা পরস্পরকে জড়িয়ে ধরতে পারছি না, কিন্তু মনে একটা শান্তি লাগছে এই ভেবে যে সেদিন আমার সুফিয়ার জার্মানদের হাত থেকে পালিয়ে বেঁচেছিল। আমার গলা কেটে সে পালিয়েছিল, তখন থেকেই আমার ভয় সুফিয়া ধরা পড়ল না তো। আজ নিশ্চিত হলাম সে ধরা পড়েনি। ধরা পড়লে আমার সন্তান আজ আমার পাশে বসে থাকতো না।
হুম, সেদিন মা ধরা পড়েনি। জার্মানরা তাকে অনেক খুঁজেছিল, পুরো বন এলাকাটা তন্ন তন্ন করে খুঁজেছিল। জানো মা সেদিন কি করেছে? কি? একটা জার্মানকেও প্রাণে ফিরতে দেয়নি। যেভাবে একদিন তুমি ব্রিটিশ মেরেছিলে আমার সুফিয়া। সুফিয়া এমন সাহস দেখিয়েছে। আর মনে হেসে উঠল রিহান। অবশ্য সুফিয়া যে সাহসী মেয়ে তা খুব ভালো করে জানে সে। হুম, মা এমনটা করেছে, বলে উঠল ইউসুফ সাহেব। কিন্তু সেদিন মা তোমার গলা কেটেছিল কেন জানো? কেন? মায়ের বিশ্বাস ছিল যার জন্ম ভবিষ্যতে সে কখনো অতীতে এসে মরবে না। যেভাবে তুমি অতীতে গিয়েছ সেভাবেই হয়তো ফিরে আসতে পারবে। মা রিক্সটুকু নিয়েছিল, রিক্সটুকু না নিলে তোমাকে হয়তো সেদিন বাঁচাতে পারতো না, নিজেও ওদের হাতে ধরা পড়তো। আমি সুফিয়ার অনেক বুদ্ধি ছিল, আমার বুদ্ধিমতী মেয়ে সে, অন্যমনস্ক হয়ে বলল রিহান। কেন জানি সুফিয়ার প্রশংসা শুনতে খুব ভালো লাগছিল রিহানের। ক্লিনিকের অনেকগুলো পাগলের মাঝে শান্তাও একজন। তবে বাকি পাগলদের সাথে তার পার্থক্য হচ্ছে বাকিদের চিকিৎসা চলছে সুস্থ করার জন্য, অনেকে সুস্থ হওয়ার পথে, কিন্তু শান্তার কোনো চিকিৎসা চলছে না ওখানে। সে ধীরে ধীরে তার ভারসাম্য হারিয়ে ফেলছে। ডাক্তার শহীদ তার সামনে বসে আছে। শহীদের সমস্ত রাগ এখন শান্তার উপর। শান্তা প্যারালাইজড রোগীর মতো তাকিয়ে আছে শহীদের দিকে। আর শহীদ তার চিবুকটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে ভেতরে রাগটা মেটানোর ব্যর্থ চেষ্টা করছে। কেন শান্তা, কেন এমনটা করলো? তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। একটা সময় হয়তো আমাদের বিয়েও হতো, কিন্তু এখন কি করলে তুমি? তুমি যাকে বাঁচিয়ে নিয়ে গেলে তুমি জানো সে কে? সে সুস্থ হয়ে বেঁচে থাকলে আমার কত বড় ক্ষতি হবে তা কি তুমি জানো? আমার ক্ষতি মানে তো তোমারও ক্ষতি, কারণ আমরা একসাথে একটা সুন্দর সংসার করতে চেয়েছিলাম, তা আর হলো না। থাকো তুমি এভাবে মানসিক ভারসাম্য হারিয়ে। শান্তা নিষ্পলক চোখে আশার হয়ে তাকিয়ে রইল কেবল, জবাব দিল না কিছুই। শহীদ তার চিবুকটা ছেড়ে দিয়ে পুনরায় বলল, পৃথিবীতে আমার একটাই ভয় ছিল, তা হচ্ছে ওই লোকটা। আমি শুধু ভাবতাম লোকটা যেন কখন আমার সামনে এসে না পড়ে। যদি এসে যায় তবে তাকে আমি স্বাভাবিকভাবে বাঁচতে দেব না, নয়তো মেরে ফেলব। কিন্তু কিছুই করতে পারলাম না আমি। লোকটা আমার হাতে নাগালে চলে এসেছিল, কিন্তু তুমি তাকে বাঁচিয়ে দিলে কেন? চিৎকার করে উঠল শহীদ। রাগে শান্তা দুগালে কয়েকটা চড় দিল। শান্তা এবার হেসে উঠল, যেন শহীদ তার সাথে মজার কোনো খেলা খেলছে আর সে খুব মজা পেয়েছে। শহীদ শান্তার মোবাইলটা বের করলো, তারপর ডায়াল নাম্বারগুলো চেক করলো। শেষে যে নাম্বারটাতে কল করেছিল সে তা ইংরেজি বর্ণে ইউসুফ আঙ্কেল নামে সেভ করা। কয়েক মুহূর্ত কি যেন ভেবে ডায়াল করলো শহীদ নাম্বারটাতে। গাড়ির ভেতরে ইউসুফ সাহেব এবং রিহান তখনও কথা বলছিল। হঠাৎ ফোন বাজতেই ফোনের স্ক্রিনের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে তিনি রিহানের উদ্দেশ্যে বললেন, শান্তা ফোন করেছে, রিসিভ করুন। ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিলেন ইউসুফ সাহেব। ওপাশ থেকে শোনা গেল, হ্যালো বাবা, কেমন আছো? অনেকদিন পর। শহীদ অস্ফুট শব্দ করলেন ইউসুফ সাহেব। হ্যাঁ, নিজের ছেলের কণ্ঠটা তো তাড়াতাড়ি ভুলে গেছ? ভুলিনি। শান্তার ফোন তোমার হাতে কেন? ও কোথায়? আছে আমার পাশে, বোবার মতো চেয়ে আছে আমার দিকে। বাবা হিসেবে তোমাকে অনুরোধ করছি শহীদ, মেয়েটার কোনো ক্ষতি করো না। ওর ক্ষতি করব না, তবে একটা শর্ত আছে। শান্তা শেষবার তোমাকে কল করেছিল, রিহানকে নিশ্চয়ই তুমি সাহায্য করেছিলে তখন। রিহানকে আমার হাতে তুলে দাও। রিহানের দিকে তাকালেন ইউসুফ সাহেব। রিহান চোখের ইশারায় সায় দিল। তখন ইউসুফ সাহেব বললেন, বেশ, তুলে দেব রিহানকে তোমার হাতে। মেয়েটাকে সুস্থ করে তোলো। ফোনটা কেটে গেল। রিহান অবাক চোখে তাকায় ইউসুফ সাহেবের দিকে। ডাক্তার শহীদ আপনার ছেলে? হ্যাঁ, আমারই ছেলে, তবে আমার সাথে সম্পর্ক রাখিনি। তবু ছেলে তো আমার, তাই মাঝে মধ্যে শান্তার কাছে ফোন দিয়ে ওর খোঁজ খবর রাখতাম। ছেলে আমার ডাক্তার হিসেবে খুবই ভালো নাম করা ডাক্তার, তাই ওর কাছে তোমাকে পাঠিয়েছিলাম। কিন্তু ও কেন যে তোমার সাথে এমনটা করলো? ও নিশ্চয়ই কোনোভাবে তোমার পরিচয় জেনে ফেলেছে। হ্যাঁ, ওর কাছে আমি আমাদের গল্প বলেছিলাম, কিভাবে আমি অতীতে গিয়ে সোফিয়ার সাথে পরিচয় হয়, বিয়ে হয়, এসব যে গল্প শুনতে শুনতেও বড় হয়েছে। সেই গল্পটা তুমি ওর সামনে বললে। সে তো তোমাকেই খুঁজছে, আমাকে কেন? কারণ আমার মা অর্ধেক সম্পত্তি তোমার নামে উইল করে রেখেছে, এটা সে মানতে পারেনি। সম্পর্কের সহিত আমার নাতি, আমি চাই না আমার প্রতি তার রাগ থাকুক। সম্পত্তির প্রতি আমার লোভ নেই, সে ভালো থাকুক। দীর্ঘশ্বাস ছাড়ল রিহান। তার জীবনে ওই ২০ মিনিট সময়টা যদি কোনো দুঃস্বপ্ন হয়ে উড়ে যেত, ওই ২০ মিনিট এতগুলো মানুষের জীবন ওলটপালট করে দিয়েছে। অতীত থেকে ফিরে কখনো তোমার
সোফিয়াকে খোঁজার চেষ্টা করনি? প্রশ্ন করেন হঠাৎ ইউসুফ সাহেব। খুঁজেছি অনেক। গফরগাঁওয়ে তাদের ওই বাড়িতে গিয়েছিলাম, ওখানে কেউ তাকে চেনে না। ওই বাড়িটাও নেই ওখানে। ওর দাদু বাড়িতে খোঁজ করেও পাইনি। মা এখনো বেঁচে আছে জানো? রিহানের চোখের দিকে তাকে ইউসুফ সাহেব। রিহান চমকে ওঠে কথাটা শুনে। সোফিয়া এখনো বেঁচে আছে? মুখটা হা হয়ে যায় রিহানের। মাথা দোলে ইউসুফ সাহেব। এখনো বেঁচে আছে মা। তোমার সাথে শেষবার কথা না বললে হয়তো মরবেও না। রাতে রাতে কঙ্কালটির ডিএনএ রিপোর্ট এসে পৌঁছায় তখন তখন যেন সে পৃথিবী জয় করেছে। এমন আত্মহারা রিপোর্টগুলো সে পত্রিকার প্রাপ্ত ঠিকানায় পাঠিয়ে দিল, সাথে নিজের সমস্ত পরিচয়, যাতে পরবর্তীতে যুক্তরাজ্য থেকে ওরা তার সাথে যোগাযোগ করে কঙ্কালটি নিয়ে যায়। রাত বেশ খুশি। কঙ্কালের ডিলটা সম্পূর্ণ হলেই তার হাতে 200 কোটিরও অধিক টাকা এসে পড়বে। রাত খুশিতে সামিতকে জড়িয়ে ধরল, হাসতে হাসতে বলল, সামিত, ভাবতে পারো আমাদের অবস্থানটা কোথায় হতে চলেছে? তোমরা চাইলে আমার তরফ থেকে একটা পাঠিয়ে নিতে পারো এখনই। বস, আমার একটু সন্দেহ আছে এখানে। উদ্বিগ্ন দেখালো সামিতকে। কি সন্দেহ? বস, লোকটা এত সহজে কঙ্কালটা দিয়ে দিল, কিন্তু চাইলেই সে আমার সাথে একটু ঝামেলা করতে পারতো কঙ্কালটা যখন নিচ্ছিলাম, কিন্তু কিছুই করল না। কিছুটা সন্দেহ তো থেকে যায়। কঙ্কালটা আসলেই জনসনের তো? আমি, তুমি বড্ড বেশি সন্দেহপ্রবণ। লোকটা কি জানতো যে আমরা তার পিছু নেব? যদি জানতো তবেই না পূর্বে সতর্ক হয়ে আরেকটা রাখতো সাথে। এখন আমরা হুট করে তাকে ধরে নিয়ে আসি, কঙ্কাল বদলাবার সময় কোথায় পাবে? তবুও লোকটাকে আমার সুবিধার মনে হয়নি। 1942 সালে গিয়ে লোকটা ব্রিটিশ মেরে এসেছে। বিপজ্জনক তো হবেই। তবে কঙ্কালের ব্যাপারে নিশ্চিত থাকো, লোকটা কি আসলে অতীতে গিয়েছিল বস? হ্যাঁ, অতীতে গিয়েছে। এতক্ষণে বুঝিনি তুমি? যার কঙ্কালটা আমরা খুঁজছি সেই ব্রিটিশকে রিহান নিজেই মেরেছে। তা তো বুঝেছি, কিন্তু কেন জানি বিশ্বাস হচ্ছে না। এভাবে কি অতীতে যাওয়া যায়? যায় না, কিন্তু লোকটা কোনো একভাবে অতীতে গেছে, এটা তুমি নিঃসংশয়ে বিশ্বাস করে নাও। কিন্তু লোকটার ব্যাপারে আপনি এত কিছু কিভাবে জানেন বস? সামিদের দিকে কয়েক মুহূর্ত চেয়ে থাকে রাহাত, তারপর কাঁধে আলতো করে হাত চাপড়ে বলল, সব প্রশ্ন উত্তর জানতে নেই সামিত। কঙ্কালটা যে আমাদের হাতে এসেছে, এই খুশিতে তোমরা পার্টি করো। বলেই রাহাত চলে যেতে লাগলো। বাড়ির সামনে একটা ট্যাক্সি থেকে নেমে রিহান ভাড়া দিচ্ছিল, সে সময় একটা পুলিশ ভ্যান এসে থামে তার পাশে। পুলিশ ভ্যান থেকে অফিসার সঞ্জু নেমে প্যান্ট ঠিক করতে করতে এগিয়ে এসে বলে, মিস্টার রিয়ান, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন? ভালো ডাক্তারের সেবা নিয়েছিলেন নিশ্চয়ই? আমি অসুস্থ ছিলাম না। সঞ্জুর দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল রিহান। ভাড়া পেয়ে ট্যাক্সিটা তাদের পাশ কাটিয়ে চলে গেল। জানি আপনার ডাক্তার ইতোমধ্যে আমাকে সেটা জানিয়েছে। হয়তো আপনি মানসিক ভারসাম্যহীন স্বাস্থ্য চেয়েছিলেন, যাতে নাজমুল হত্যাকাণ্ড থেকে বেঁচেতে পারেন, তাই না মিস্টার রিহান? আমি কোনো খুন করিনি। বলেই বাড়ির বারান্দার দিকে তাকালো রিহান। ওখানে তার বাবা রহমান সাহেবের সাথে চোখাচোখি হলো তার। রহমান সাহেব ছেলের অবস্থা দেখে নিচে নেমে আসতে লাগলেন। আপনি খুন করেছেন কি না করেননি সেটা থানায় প্রমাণিত হবে। চলুন আমাদের সাথে, আসুন গাড়িতে উঠুন। দ্রুত পায়ে রহমান সাহেব হেঁটে আসতে আসতে সঞ্জুর উদ্দেশ্যে বললেন, অফিসার, আমার ছেলেকে ছেড়ে দিন, ও খুন করেনি। কিছু মনে করবেন না রহমান সাহেব, আমাদের দায়িত্বটা আমাদেরকে পালন করতেই হবে। আপনার ছেলে নির্দোষ হলে ফিরে আসবে, ভয় কিসের? না, আমি আমার ছেলেকে নিয়ে যেতে দেব না। রিহানের হাত ধরে থাকলেন রহমান সাহেব। রিহান তার বাবাকে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিলেন। তারপর নিজে এসে পুলিশ ভ্যানে উঠে বসল। ডাক্তার শহীদ নিজের ক্লিনিক থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই হন্তদন্ত হয়ে কোথা থেকে যেন হাজির হলো রিহান। তাকে আকস্মিক দেখে কিছুটা অবাক হলো শহীদ, তবে খুশি হয়েছে সে। রিহান সাহেব যে, মেঘনা চাইতে বৃষ্টি। মেয়েটা কোথায় শান্তা? চলুন দেখে আসি। কিছুটা হেঁটে একটা বেডের দিকে ইশারা করলো শহীদ। ওই যে। রিহান দেখলো একটা মেয়ে প্যারালাইজড রোগীর মতো হা করে উপর দিকে তাকিয়ে আছে। দেখে কষ্ট হলো রিহানের। মেয়েটার এমন অবস্থার জন্য সে নিজে দায়ী। মেয়েটাকে সুস্থ করে তুলো, বলল রিহান। কিন্তু কিছু ফর্মালিটি যে পূরণ করতে হবে আপনাকে। যা করার দ্রুত করো, আমার পেছনে পুলিশ। পালিয়ে এসছি আমি, যে কোনো মুহূর্তে এখানে পুলিশ চলে আসতে পারে। সমস্যা নেই, আপনি বলার পর থেকে আমি উইলের কাগজ সাথে সাথে রাখি, শুধু আপনার একটা কলমের খোঁচা প্রয়োজন। দাও, সাইন করে দিচ্ছে। এসব সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। শহীদ উইলের কাগজটা এগিয়ে দিলে রিহান তাতে সাইন করে দিল। তারপর শহীদের দিকে তাকিয়ে বলল, এবার মেয়েটাকে সুস্থ করে তুলো। তা তো তুলবো, শান্তাকে আমি ভালোবাসি,
তাকে বিয়ে করব। সুস্থ তো করতে হবে, কিন্তু তার আগে দাদা নাতি মিলে একটু জড়িয়ে ধরি। হেসে জড়িয়ে ধরল শহীদ রিহানকে, তারপর কানে ফিসফিস করে বলল, কিছুক্ষণ পর আমার লোকেরা এক বৃদ্ধা মহিলাকে তুলে নিয়ে যাবে। মহিলাটার বয়স 95 থেকে 100 হবে। আমার লোকেরা তাকে মেরে ফেলবে। জানেন কে সে? আপনার সুফিয়া। হোয়াট? শহীদকে দুহাতে ঠেলে সরিয়ে দিল। প্লিজ এমনটা করো না। তোমার লোকেদের ফিরে আসতে বলো। আমাকে সুফিয়ার সাথে শেষ দেখাটা অন্তত করতে দাও। হ্যাঁ, বুড়িটার উপর সব রাগ আজ মিটিয়ে নেব। ছোটবেলা থেকেই শত অপমান গায়ে মেখে বড় হয়েছে। কেন জানেন? বুড়িটার জন্য আর তোমার জন্য। তোমার যদি এমন বিয়েটা না করতে আমার বাবারও জন্ম হতো না, আমারও জন্ম হতো না। আমার বাবা তো আরও বেশি অপমান সহ্য করেছে। লোকে আমাদেরকে দেখে টিটকারি দেয়, পাগল বলে। বলে আমার দাদির অবৈধ সন্তান আমার বাবা। ভবিষ্যৎ থেকে কেউ একজন গিয়ে তাকে বিয়ে করেছে। এগুলো তার বানানো গল্প। সবাই বলে কেউ একজন আমার দাদির সাথে 2 দিনের ফুর্তি করেছে, তারপর পালিয়ে গেছে। এইসব কথা গায়ে মেখে মেখে বড় হয়েছে আমরা। লোকে আমাদেরকে নিচু চোখে দেখে। একসময় পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমরা 2 ভাই আলাদা হয়ে যাই। আরেক ভাইকে? রাহাত খান। এখনো পরিচয় হয়নি ওর সাথে? হয়েছে, খুব ভালো করে পরিচয় হয়েছে ওর সাথে। তবে তো নিজের আরেক শত্রুর সাথে ইতিমধ্যে তোমার পরিচয় ঘটে গেছে। তুমি তোমার সুফিয়াকে দেখতে উদ্গ্রীব হয়ে আছো, আর আমরা তোমার অসহায়ত্ব দেখতে দিনের পর দিন অপেক্ষা করেছি। আমাদের 2 ভাইয়ের জীবনটাকে তুই বিষিয়ে তুলেছিস। চিৎকার করে উঠে জোরে পা চালালো শহীদ রিহানের পেটে। ছিটকে দূরে পড়ল রিহান। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে সে বলল, সুফিয়ার প্লিজ কোনো ক্ষতি করো না। হাত জোর করল রিহান। এক্স্যাক্টলি, তোর এই অসহায়ত্বটাকেই আমি দেখতে চাইছি। তো সুফিয়াকে তুই দেখতে চাইবি, কিন্তু দেখতে পাবি না। হাত ঘড়িতে টাইম দেখে নিল শহীদ। আর 30 মিনিট সময় আছে তোর হাতে। পারলে গিয়ে বাঁচা ওকে। রিহান আর অপেক্ষা করল না, দ্রুত হয়ে বের হয়ে গেল ক্লিনিক থেকে। ফোনটা বের করে ইউসুফ সাহেবের নাম্বার ডায়াল করলো সে, কিন্তু সংযোগ পেল না। অনেকবার চেষ্টা করেও সে ব্যর্থ হলো। এদিকে ইউসুফ সাহেবের বাসার ঠিকানাটাও তো আর জানা নেই। কি করবে বুঝতে পারছে না। অফিসে বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করলো সে, কিন্তু কেউ জানে না ইউসুফ সাহেবের ঠিকানা। আসলে তিনি একা থাকতে পছন্দ করেন, তাই নিজের পার্সোনাল কোনো কিছুই কাউকে জানতে দেন না। শেষে কুলকিনারা না পেয়ে রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ল রিহান। সুফিয়ার সাথে বুঝি আর কখনো দেখা হবে না তার? যা হয়েছে সব অতীতেই হয়েছে। ফোনটা বেজে উঠল রিহানের। ফোনটা রিসিভ করতে রাহাতের রুক্ষ গলা শোনা গেল। রিহান সাহেব, কি গেমটাই না খেলেন আমার সাথে, আমি তো ভাবতেও পারিনি। শেষ পর্যন্ত কার না কার কঙ্কাল একটা আমাকে ধরিয়ে দিলেন, আর জনসনের কঙ্কালটা নিজে রেখে দিলেন। বোকা বনে গেলাম। আমি তো বলেছি ওটা তুমি কখনোই পাবে না। কিন্তু তুমি যদি একটু সৎ হতে, যদি তোমার আসল পরিচয়টা দিতে, যদি বলতে তুমি আমারই বংশধর, তবে কঙ্কাল কেন, নিজের জীবনটাই দিয়ে দিতাম। কিন্তু তুমি এমনই এক শয়তান মানুষের আবেগ নিয়ে খেলতে দ্বিধাবোধ করো না। আস্তে রিহান সাহেব, আস্তে। কানে লাগছে আপনার কথাগুলো। তবে অবাক হলাম, শেষ পর্যন্ত আমার পরিচয়টা জেনেই ছাড়লেন। হ্যাঁ, জেনেছি। আমার নিজের রক্ত থেকে একটা শয়তানের জন্ম হয়েছে। একটা না, অবশ্য 2টা শয়তানের জন্ম হয়েছে। কি করে পারলে তুমি নিজের দাদি সম্পর্কে এমন মিথ্যা কথা বলতে? কি করে পারলে অন্য একজনের কবর দেখে বলতে এটা সুফিয়ার কবর? অবশ্য আমি সেদিনই বুঝেছিলাম যে তুমি মিথ্যা বলেছ। যে লোকটা এতটা পাষাণ, এতটা লোভী, তার মনে কখনো কোনো বৃদ্ধা মহিলাকে রাস্তায় অসহায় পড়ে থাকতে দেখলেও মায়া জন্মাবে না। কিছু অর্থের জন্য তুমি নিরীহ একটা গেটকিপারকে খুন করেছ, আর তুমি কিনা সে গেছো বৃদ্ধা সুফিয়াকে মায়া দেখাতে। কোনোটাই আমি বিশ্বাস করিনি, তাই নকল কঙ্কালটাই তোমাদের হাতে তুলে দিয়েছিলাম। যেদিন জনসনের কঙ্কালটা আমি তুলে আনি, সেদিন আরও একটা কঙ্কাল আমি সংগ্রহ করি, কারণ এমন কিছু একটা ঘটবে আগে থেকেই সন্দেহ ছিল কিছুটা। হাসলো রাহাত। তারপর বলল, বুদ্ধির প্রশংসা করতে হয় মিস্টার রিহান, কিন্তু আমার একটা অভ্যাস, যেটা অর্জন করতে আমি একবার লেগে পড়ি, সাকসেস না হওয়া পর্যন্ত থামি না। কঙ্কালটা নিজেই আমার হাতে তুলে দিবেন আপনি, কেন জানেন? চুপ করে শুনতে লাগলো রিহান। দম নিয়ে রাহাত পুনরায় বলতে লাগলো, কারণ আমি একটু পরই খুন করতে যাচ্ছি আপনার ঐশ্বর্যাত সন্তানকে, যিনি সম্পর্কে অবশ্য আমার বাবা ইউসুফ খানকে। নিজের বাবাকে খুন করতে কষ্ট হবে, তাই আমি একটু বাইরে যাচ্ছি। তোমার হাতে সময় আছে 20 মিনিট। এর ভিতরে কঙ্কালটা নিয়ে হাজির হও, নয়তো ওনাকে লাশ হিসেবে দেখতে হবে। ফোনটা কেটে গেল। রিহান জোরে চিৎকার করে উঠল রাস্তায়। এবার সত্যি নিজেকে খুব অসহায় লাগছে তার। একদিকে ইউসুফ সাহেব, তার নিজেরই ছেলে, অন্যদিকে সুফিয়া। কাকে বাঁচাতে ছুটে যাবে সে?
কিন্তু সুফিয়ার ঠিকানা তো সে জানে না। কিভাবে বাঁচাবে সে তাকে? এদিকে সময় দ্রুত কেটে যাচ্ছে। বস, আগেই বলেছিলাম লোকটাকে আমার সুবিধের মনে হয়নি। দেখলেন তো কেমন বোকা বানালো আমাদের। রাহাতের উদ্দেশ্যে বলল সামিত। রাহাত সে সময় এদিক থেকে ওদিকে উত্তেজিত হয়ে পায়চারি করছিল। কিছুক্ষণ আগেই যুক্তরাজ্য থেকে তাকে কনফার্ম করেছে তার দেয়া ডিএনএ রিপোর্টটা ওদের রিপোর্টের সাথে মেলেনি। তারপর থেকেই উত্তেজিত হয়ে পায়চারি করে যাচ্ছে সে এভাবে। সব রাগ গিয়ে পড়েছে রিহানের ওপর। রিহান যেভাবে ডাবল গেম খেলবে সে ধরতেই পারেনি। একপাশে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে ইউসুফ সাহেবকে, হাত আর চোখ বাঁধা। তবু পেছনে দুজন গার্ড পিস্তল হাতে পর্যবেক্ষণে রেখেছে তাকে। তবে নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টা তার মাঝে দেখা যাচ্ছে না। হয়তো শত কষ্টে তার ইচ্ছে শক্তি সব অবশ হয়ে গেছে, অথবা নিজ ছেলের এমন আচরণ দেখে তিনি বড়সড় শক খেয়ে গেছেন। ইউসুফ সাহেবের পাশে গিয়ে দাঁড়ালো রাহাত। তারপর কোমরে দুহাত রেখে সে বলল, বাবা, অনেকদিন পর বাপ ছেলে এভাবে মুখোমুখি হব ভাবতে পারিনি। সেই যে আমার আলাদা হয়ে গিয়েছিলাম, মাঝখানে মনে হয় আর দেখা হয়নি। কত বছর হবে যেন? 8-9 বছর হবে নিশ্চয়ই। হ্যাঁ, এই দীর্ঘ সময়টা আমি আমার 2 ছেলের কাছ থেকে দূরে আছি, কিন্তু সব সময় তোদের খোঁজ রাখতাম। কেমন আছিস, কোথায় থাকিস? শুনেছি বিয়ে করেছিস, বাবা হিসেবে আমাকে জানানোর প্রয়োজনও মনে করিসনি। তাতে আমি দুঃখ পাইনি, তবে আজ যে দুঃখটা আমার মনে দিলি, শুধু ভাবছি মুহূর্তটা আসার আগে যদি মরণ হতো আমার। বাবা হিসেবে আমি ব্যর্থ এক বাবা। আসলে বাবা, তুমি ব্যর্থ। নয়তো নিঃসন্তানের কথা চিন্তা না করে তুমি অর্ধেক সম্পদ উইল করে দিতে না কোথাকার কোন এক লোকের নামে। সে লোকটা আমার বাবা, আর তার নামে যে সম্পদ উইল করা হয়েছে সে সম্পদের মালিক আমার মা, তার মানে তার স্ত্রী। বাবা, ওটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল। এই যে তুমি, আমি আর শহীদ, আমরা হলাম সেই দুর্ঘটনার ফসল। লোকটা অতীতে গেছে, সে জানতো যে সে ওই সময়ের কেউ না, তবু সে বিয়ে করেছে সেই সময়ের একটা মেয়েকে। তাদের এই ভুলটার জন্য সারা জীবন আমরা লাঞ্ছনা সহ্য করেছি। বাবা, তুমিও তো কম অপমানিত হওনি, তবে তুমি কি করে রিহান নামের লোকটার পক্ষে কথা বলছো? তোমার এখন উচিত লোকটাকে কাছে পেয়েছে এবার সকল লাঞ্ছনার প্রতিশোধ নেয়া। আমি সেটা পারবো না, কারণ আমি তোর মতো না। তুই তো নিজের পিতাকে হত্যা করতে পারলেও আমি সেটা পারবো না। আহ বাবা, নীতি কথা বন্ধ কর তোমার। তুমি সব লাঞ্ছনা ভুলে গেলেও আমি ভুলিনি, শহীদও ভুলিনি। আমরা 2 ভাই আমাদের প্রতিশোধ নেবই। লোকটাকে তিলে তিলে শেষ করব। তুমি তাকে বাবা হিসেবে স্বীকার করলেও আমি তাকে কখনো আমার দাদা হিসেবে মেনে নেব না। বস, পেছন থেকে ডাকলো সামিদ। বলো। ঘুরে তাকালো রাহাত। বস, এবার বুঝেছি কেন আপনি এত কিছু জানেন রিহানের ব্যাপারে। আসলে গল্পটা আপনারাই পূর্ব বংশের জানা ছিল না আমার। রাহাত মাথা দুলালো কেবল, তার ফোনটা বেজে উঠল। রিহান ভিডিও কল দিয়েছে। কয়েক মুহূর্ত ভেবে ফোনটা রিসিভ করল রাহাত। স্ক্রিনে রিহানের হাস্যোজ্জ্বল মুখ ভেসে উঠল। রাহাত ভেবে পেল না এই সময় লোকটার মুখে হাসি কেন। লোকটা পাগল হয়ে গেল না তো, নাকি অন্য কোনো ফোন দিয়ে এটে ফেলেছে ইতোমধ্যেই? কি মিস্টার রিহান, এই মুহূর্তে আপনার মুখে তো হাসি আশা করিনি। ভুরু কুচকালো রাহাত। হাসি কি আর নিয়ম মেনে আসে মিস্টার রাহাত ওরফে আমার নাতি? ব্যঙ্গ করল রিহান। যে জন্য ফোন দিয়েছি শোনো, এই যে আমার হাতে একটা রিপোর্ট দেখতে পাচ্ছ, এটাই হলো কঙ্কালটার ডিএনএ টেস্টের আসল রিপোর্ট। তুমি যদি আমাকে একটা উপকার করো, তবে কঙ্কাল এবং রিপোর্ট দুটোই তোমার হাতে তুলে দেব, আর তুমি যুক্তরাজ্যের সেই লোকেরগুলোর কাছে মেল করে পাঠাতে পারবে। আর তুমি যদি আমার উপকারটা না করো, তবে কি করতে যাচ্ছি তা তুমি ভাবতেও পারবে না। তা কি করতে যাচ্ছেন শুনি? কঙ্কালটা আমি গভীর সাগরে ফেলতে যাচ্ছি। চোখের সামনেই জলে ডুবে 200 কোটি টাকার সম্পদ তোমার। তোমার আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না। না মিস্টার রিহান, আপনি এমনটা করবেন না। বলুন, আপনার কি উপকার করতে হবে? এই তো পয়েন্টে আসছো। তোমার ভাই শহীদের কিছু লোক সুফিয়াকে তুলে নিয়ে গেছে, তুমি তাকে বাঁচিয়ে আনবা। বাবার সাথে তোমার সম্পর্ক ভালো না থাকলেও ভাইয়ের সাথে নিশ্চয়ই ভালো সম্পর্ক আছে তোমার। বেশ, আমি দাদিকে বাঁচিয়ে নেব, তবে তুমি কঙ্কালটার কোনো ক্ষতি করবে না। টাইম 10 মিনিট, এর ভেতরেই সুখবরটা না পেলে আমি কি করব বুঝতেই পারছো। ফোন কেড়ে দিল রিহান। ঠিক 10 মিনিট পর রাহাতের ফোন এলো। ফোন রিসিভ করে রিহান সুখবরটা জানাতে চাইল, তখন রাহাত দুর্বল কণ্ঠে বলে উঠল,
এমনটা কেন করলেন মিস্টার রাহাত? কেন আপনি শহীদকে মেরে ফেললেন? হোয়াট? শহীদকে মেরে ফেলেছি মানে? আমি কখন মারলাম ওকে? এই যে ওর লাশটা পড়ে আছে ওর ফ্ল্যাটে, বুকে আর কপালে 2টা গুলি লেগেছে, তার সাথে আরও কয়েকজনের লাশ আছে। সুফিয়া? সুফিয়া কোথায়? উত্তেজিত হলো রিহান। দাদি কোথাও নেই। মিথ্যা বলছো তুমি। তুমি মেরেছ হয়তো সবাইকে, যেভাবে তোমার গেট কিপারকে মেরেছ আর সুফিয়াকে নিয়ে গেছ। আমি মারিনি আমার ভাইকে। চিৎকার করে উঠল রাহাত। হ্যাঁ, এটা ঠিক, আমার ভাইয়ের সাথে আমার যোগাযোগ তেমন হতো না, কিন্তু আমরা পরস্পরকে ভালোবাসতাম, কারণ আমরা 2 ভাই একইভাবে লাঞ্ছিত হয়ে বড় হয়েছি। রিহান এবার চিন্তায় পড়ে গেল। শহীদকে রাহাত না মারলে কে মারবে? আর সুফিয়া, সে কোথায়? তাকে কে নিয়ে গেছে? সুফিয়ার এই বয়সে তার এত শক্তি থাকবে না যে নিজেই সবাইকে মেরে পালিয়ে যাবে। তবে কি ঘটল তার সাথে? শুনুন মিস্টার রিহান, ভাই হারিয়েছে আফসোস নেই, বাবাকে হয়তো হারাবো, নিজ হাতে মারবো আমি। এসব না চাইলে কঙ্কালটা আমার হাতে তুলে দিন, তারপর আপনার সাথে আমার ঝামেলা শেষ হবে। বেশ, কঙ্কালটা আমি দেব, তবে ডিল হয়ে যাক একটা। ইউসুফ সাহেবকে আমার কাছে নিয়ে আসুন। ওকে, ডান। কোথায় মিট হবে বলুন? দুজনের সম্মতি হলে দেখা করতে। তারপর দুজনে ঠিক করলো কোথায় দেখা করবে। ঠিক 2 ঘন্টা পর ওরা দেখা করলো। দুজনের হাতেই ছিল পিস্তল, তবে কেউ ঝামেলা করল না কারোর সাথে। রিহানের হাতের কঙ্কালটা তুলে দিল, তারপর ইউসুফ সাহেবকে নিয়ে ফিরে চলল। ফিরতে ফিরতে রিহান তাকে জিজ্ঞাসা করল, ডাক্তার শহীদ মারা গেছে শুনেছেন? না। শহীদের মৃত্যুর খবরের কোনো শুনে প্রতিক্রিয়া দেখালেন ইউসুফ সাহেব, তবে চোখ বেয়ে তার অশ্রু গড়িয়ে পড়ল। হাত দিয়ে তা মুছতে মুছতে বলল, ওর এমন পরিণতি হওয়াটাই স্বাভাবিক। আমি আমার ছেলে 2টাকে মানুষ করতে পারিনি। আসলে বাবারা কেমন তা তো আমি খুব একটা জানি না। বাবার আদর আমি পাইনি, তাই হয়তো বাবা হিসেবে আমিও ব্যর্থ। তবে শেষবারের মতো ওর লাশটা একবার দেখাতে নিয়ে যাবে আমাকে। ওর ফ্ল্যাটে ওকে মারা হয়েছে, হয়তো এতক্ষণে পুলিশ এসে নিয়ে গেছে লাশটা। আপনি থানায় খোঁজ নিলেই পাবেন। আমি পুলিশের কাছ থেকে পালিয়ে এসেছি জানেন তো? বেশ, আমি খোঁজ নেব। আমার মায়ের খবর কিছু জানো? না। শহীদের লোকেরা সুফিয়াকে তুলে নিয়ে গিয়েছিল, হয়তো শহীদের ফ্ল্যাটেই নিয়ে গিয়েছিল সুফিয়াকে। পরে সবাইকে কে যেন মেরে সুফিয়াকে নিয়ে যায়। আমি জানি কে করেছে এই কাজটা। এই কাজটা একজনের দ্বারাই সম্ভব। কে সে? ইকবাল, আমার ছোট ভাই। ছোট ভাই আপনার মানে? কেমন ছোট ভাই? আমার এক মায়ের পেটের ভাই। সুফিয়ার ছেলে? সুফিয়া কি আবারও বিয়ে করেছিল? না, বিয়ে করেনি। আমার 2 ভাইয়ের জন্মদাতা একজন, সেটা তুমি। তবে কি সেই সময় সুফিয়ার যমজ বাচ্চা হয়েছিল? না। মুখে হাত দিয়ে খক খক করে কাশলেন ইউসুফ সাহেব। ইকবাল আমার চেয়ে 20-22 বছরের ছোট। তাহলে ওর বাবা আমি কেমনে হব? আমি যখন অতীত থেকে আসি তখন তো সুফিয়ার গর্ভে শুধু আপনিই ছিলেন, কারণ তুমি আরও একবার অতীতে গিয়েছিলে পরে। আমাদের সময়ের ছিল 1964 সাল, আর তোমার সময়ের 2022 সাল। হোয়াট? হাজারো বিস্ময়ে ঘিরে ফেলে রিহানের সারা চেহারা। আমি দ্বিতীয়বারের মতো আবার অতীতে গিয়েছি? হ্যাঁ, আমাদের সাথে থেকেছ, আমাকে আদর করেছ। ইকবালের নামটা তুমি নিজেই রেখেছিলে সে সময়। ইকবালের নাম আমি নিজে রেখেছি? হ্যাঁ, আমার কিছুদিন খুব সুখে কাটিয়েছিলাম সে সময়। তারপর আবার আগের মতো সবকিছু হয়ে যায়। অবাক হয়ে চেয়ে থাকে রিহান ইউসুফ সাহেবের দিকে। এখন কেবল 2018 সাল চলে, তার মানে আর 4 বছর পর সে পুনরায় অতীতে যাবে। খুব শীঘ্রই সাফল্যর আরেক ধাপ অতিক্রম করবে রাহাত খান, তাই সে ভীষণ খুশি। ইংরেজদের সাথে ডিলটা সম্পূর্ণ হতে খুব বেশি দেরি নেই আর। ওরা আজই বাংলাদেশে এসে পৌঁছাবে, তারপর দুপক্ষের মাঝে ডিল হবে। খুশিতে পায়চারি করছে রাহাত। সময় যেন কিছুতেই কাটাতে চাচ্ছে না। এত দেরি হচ্ছে কেন ওরা বাংলাদেশে ল্যান্ড করতে? বেশ কিছুক্ষণ পর একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। মুহূর্তে রিসিভ করলো রাহাত। হ্যালো মিস্টার রাহাত, আমরা বাংলাদেশে এসে পৌঁছেছি। ওপাশ থেকে কেউ একজন ইংরেজিতে বলল, জি। আপনারা সরাসরি আমার এখানে আসবেন নাকি অন্য কোথাও যাবেন? রাহাতও ইংরেজিতে কথোপকথন করতে লাগলো ফোনে। আমরা প্রথমে হোটেলে উঠবো, আগামীকাল আমরা আপনার সাথে ডিল করব। বেশ, আমরা অপেক্ষা করব আপনার জন্য। শহীদের লাশটা ইউসুফ সাহেবের হাতে হস্তান্তর করেছে পুলিশ। ছেলের লাশটা পেয়ে কেন জানি তার কান্না পাচ্ছে না। একপাশে দাঁড়িয়ে তিনি ছেলের লাশের দিকে তাকিয়ে আছেন। পাশ থেকে পুলিশ অফিসার সঞ্জু বলে উঠল, ছেলের লাশ দেখেও কেন কোনো বাবা যেভাবে শান্ত থাকতে পারে আজ প্রথম দেখলাম। মুহূর্তে কোনো জবাব দিলেন ইউসুফ সাহেব। কয়েক মুহূর্ত ভেবে তিনি বলতে লাগলেন,
চোখের জল তো সব আগেই শেষ হয়ে গেছে অফিসার, তাই ঠিক সময় ফেলার মতো অবশিষ্ট জল আর চোখে নেই। ভেতরটা শুকিয়ে চৌচির হয়ে গেছে। 9 বছর আগে আমার 2 ছেলে আমার সাথে সম্পর্ক শেষ করেছিল শুধুমাত্র সম্পদের জন্য। আজ 9 বছর পর এক ছেলের লাশ ফিরে এসেছে, হয়তো অন্য ছেলেটার লাশও দেখতে হবে। আজ আমার শুধু আফসোস হচ্ছে আমার ছেলের জন্য, যে সম্পদের জন্য সে বাপের সাথে সম্পর্ক শেষ করেছিল, সেই সম্পদের একটা ছোট কোণাও সে মৃত্যুর পর নিয়ে যেতে পারল না। ওদের মা মারা যাওয়ার পর ওরা দুজন ছিল আমার বেঁচে থাকার অবলম্বন, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি ওদের কাছে। আজ আমার চোখের জল ফেলার দিন নয়, আজ দিনটা কেবল আফসোসের। দীর্ঘশ্বাস ছাড়লেন ইউসুফ সাহেব। আপনার ছেলেকে কে মারতে পারে বলে আপনার ধারণা? কেউ মারেনি, ও নিজের দোষেই মরেছে। শুনেছি আপনার ছোট ভাই দেশে এসেছেন, ইকবাল নাম। কোন দেশে যেন থাকেন উনি? আমেরিকায়। ওখানেই সে থাকে, দেশে আসে না। আপনার 2 ছেলের সাথে ঝগড়া করেই নাকি আমেরিকায় চলে গিয়েছিলেন, ওখানে স্থায়ীভাবে থাকেন। জানতে পারলাম কয়েকদিন ধরে আপনার ভাইকে দেশে দেখা যাচ্ছে। হুট করে তার দেশে আসার কারণ কি তা তো বলতে পারি না আমি। আমার সাথে যোগাযোগ হয়নি ওর। শহীদের মৃত্যুর দিন ওনাকে তার ফ্ল্যাটের নিচে ঘুরতে দেখা গিয়েছিল, কয়েকজন সাক্ষী দিয়েছে। এখন আপনারা কি করতে চান? কিছুই না, জাস্ট জানতে চাইলাম। আমাকে একটা প্রশ্নের জবাব দিন, এখন আপনার মা কোথায়? জানি না। থানায় জিডি করেছেন? না, কারণ আপনি জানেন মা আপনার নিরাপদে আছেন। অবশ্য নিরাপদে থাকার কথা, আপনাদের 2 ভাইয়ের প্রিয় মা উনি। ইকবাল সাহেবের ঠিকানাটা জানলে বলুন। জানি না আমি। সমস্যা নেই, আমরা খুঁজে বের করে নেব। আপনার অপর ছেলেরও যেন এমন অবস্থা না হয়, দোয়া রইল। আর আপনার জন্য এখন কেবল সমবেদনা জানানো ছাড়া কিছুই করার নেই। আসি তবে। অফিসার সাঞ্জু তার পুলিশ সদস্যদের নিয়ে চলে যেতে লাগলো। ইউসুফ সাহেব ছেলের লাশ থেকে চোখ সরালেন না। রাতের বেলা ইউসুফ সাহেব নিজের কক্ষে বসে আছেন, আলোটা নিভিয়ে। চেয়ারে দোল খাচ্ছেন তিনি। দরজার ওপাশ থেকে একজন পরিচারিকা এসে জিজ্ঞাসা করল, স্যার চা আনবো আপনার লাইগা? না, আনতে হবে না স্যার। এইভাবে অন্ধকারে বইয়া থাকলে মন তো আরও পড়ব। লাইটটা জ্বালাই দিমু? না দিস না, আমাকে একটু আধারে থাকতে দিন নুরি। নুরি? কন স্যার, কিছু লাগবো? না, কিছু লাগবে না। তুই আমার রক্তের কেউ না, তবু তুই আমার জন্য যতটুকু ভাবিস, আমার রক্তের সম্পর্কে ছেলে দুইটা যদি একটু ভাবতো, আমার বাকি ছেলেটা যদি ভালো হয়ে গিয়ে আমার বুকে ফিরে আসতো, স্যার একদিন সব ঠিক হইয়া যাইব। আচ্ছা যা তুই। নুরি চলে গেল। ইউসুফ সাহেবের ফোনে কল এলো। অপরিচিত নাম্বার রিসিভ করলেন তিনি। ওপাশ থেকে পরিচিত একটা কণ্ঠ শোনা গেল। ভাই? কে? ইকবাল? হ্যাঁ ভাই। চিনতে পারছো আমাকে? হ্যাঁ চিনতে পারছি। তুই কোথায়? আমি হাসপাতালে ভাই। আমি একটা অপরাধ করে ফেলেছি। তোমার ছেলেটাকে আমি নিজ হাতে খুন করেছি। আমাকে ক্ষমা করতে পারবে? সে তার কর্মফল ভোগ করেছে। আমি মারতে চাইনি ভাই। আমি যদি ওকে না মারতাম তবে সে মাকে মেরে ফেলতো। মা এখন আমার কাছে, কিন্তু অবস্থা খুবই খারাপ, আইসিইউতে আছে। হোয়াট? কোন হাসপাতালে? আমি আসছি। ইকবাল হাসপাতালের দিকে ঠিকানা দিল। ইউসুফ দ্রুত বের হয়ে যায় ঘর থেকে। হোটেলের একটা কনফারেন্স কক্ষে বসে আছে দুপক্ষ। একপাশে রাহাত এবং তার সৈন্যরা, অন্য পাশে ইংরেজদের দলটা। ওদের দলের সবার শরীরের দিকে তাকালে মনে হবে এক একটা বডি বিল্ডার, সবাই প্রশিক্ষিত অস্ত্রধারী। সশস্ত্র অবস্থায় ওরা দাঁড়িয়ে আছে। একজন বসে কথা বলছে, সে হয়তো তাদের বস। বয়স 40-এর কাছাকাছি। রিহানের সাথে হ্যান্ডশেক করল সে। নিজের নাম বলল সে নেলসন। জনসনের নামের সাথে কিছুটা মিল আছে। জনসনেরই হয়তো কোনো আত্মীয় হবে সে, ভেবে নিল রাহাত। একটা বক্সে ছিল জনসনের কঙ্কালটা। রাহাত বাক্সটা খুলে দেখালো নিলসনকে। তারপর হাসি মুখ ইংরেজিতে বলল, দুঃখিত মিস্টার নিলসন, আমরা প্রথম ভুল রিপোর্ট পাঠিয়েছিলাম। এটাই জনসনের আসল কঙ্কাল। প্রয়োজনে আপনারা আবারও ডিএনএ টেস্ট করতে পারেন। না মিস্টার রাহাত, তার কোনো দরকার নেই। শেষবার যে রিপোর্টটা আমাদের কাছে পাঠিয়েছেন ওটা আমাদের রিপোর্টের সাথে একদম মিলেছে। তার মানে জনসনের কঙ্কালটা নিশ্চয়ই আপনার কাছে আছে। ইংরেজিতে বলল নেলসন। ঠোঁটের কোণে তার অস্পষ্ট হাসি লেগে আছে। তবে ডিলটা হয়ে যাক, দেরি করছি কেন আমরা? রাহাতে যেন তর সইছে না আর। নেলসনের গার্ডদের হাতে কয়েকটা ব্রিফকেস ছিল। একটা ব্রিফকেস নিয়ে রাহাতের দিকে এগিয়ে দিল নেলসন। ব্রিফকেসটা খুলল রাহাত। ওখানে চকচক করছে সব ইংরেজি নোট। 20 মিলিয়ন পাউন্ড পুরস্কার দেওয়ার কথা আপনাকে। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখছি আর কঙ্কালটা আমরা নিচ্ছি।
রাহাত কঙ্কালের বাক্সটা ওদের হাতে তুলে দিল। আমি বিশ্বাস করতে পারছি না, সামান্য একটা কঙ্কালের জন্য এতগুলো অর্থ পুরস্কার দেবেন আপনারা। আমি কি জানতে পারি এই সামান্য কঙ্কালটার কেন এত দাম দিয়ে নিচ্ছেন? এটা আপনার কাছে সামান্য হতে পারে, তবে আমাদের কাছে নয়। জনসন আমাদের দেশের একজন বীর, যাকে স্বয়ং উইনস্টন চার্চিলও অনেক পছন্দ করতেন, এবং তিনিও জনসনের খোঁজ করেছিলেন পুরস্কারের বিনিময়ে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনসনের লাশের খোঁজ করেছেন। মৃত্যুর আগে তিনি বলে গেছেন জনসনের লাশ বা কঙ্কাল যেন খুঁজে এনে জাতীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। আমরা সেই দায়িত্বই পালন করছি, কিন্তু এটা খোঁজার পেছনে আমাদের আরও একটা উদ্দেশ্য আছে। কী সে উদ্দেশ্য? আমাদের আসল উদ্দেশ্য কঙ্কালের খোঁজ করা নয়। আসল উদ্দেশ্য হলো কঙ্কালটার খোঁজ কে জানে, সেই মানুষটার খোঁজ করা। বলেই পিস্তল তাক করে রাহাতের সঙ্গীদের দিকে গুলি করল নেলসন। সাথে সাথে নেলসনের সঙ্গীরা গুলি করল। সাইলেন্সার লাগানো পিস্তলে গুলির শব্দটা বেশি দূর যায়নি। মুহূর্তেই রাহাতের সব সঙ্গীরা গুলিবিদ্ধ হয়ে পড়ে গেল নিচে। নিজেদের পিস্তল বের করার সময়ও পেল না। রাহাত পিস্তল বের করলে তার মুখে জোরে ঘুষি চালায় পিস্তলটা কেড়ে নিল নেলসন। রাহাতের ঠোঁট কেটে রক্ত বের হলো। দাঁতে দাঁত পিষে সে উচ্চারণ করল, ধোকা। নেলসন ইংরেজিতে বলল, অনেকদিন ধরে অপেক্ষা করছে এই দিনটার জন্য। আমরা জানতাম জনসনকে কেউ একজন খুন করেছিল, এবং লাশটা সে এমন এক জায়গায় পুঁতে রেখেছিল যা আর কেউ জানত না। উইনস্টন চার্চিল নিজে খোঁজ নিয়েছিলেন। সে সময় খোঁজ নিয়ে জানতে পারেন যে লোকটা জনসনকে খুন করেছে সে লোকটা 2017 সাল থেকে অতীতে গিয়েছিল, তাই সেই সময় তিনি কিছুই করতে পারেননি। শেষ পর্যন্ত আফসোস নিয়েই মারা যান। সে দায়িত্ব এখন এসে পড়ে আমার উপরে। আমি কি জানো, জনসনের নাতি, আমার বাবা এখনো বেঁচে আছে তার বাবার খুনিকে নিজ হাতে খুন করার জন্য। পৈশাচিকভাবে হেসে উঠল নেলসন। রাত বুঝতে পেরেছে অনেক বড় ভুলে পা দিয়ে ফেলেছে। একটু বেশি লোভ করে ফেলেছিল সে, এখন তার মাসুল দিতে হচ্ছে। তার সব সঙ্গীরা লাশ হয়ে পড়ে আছে নিচে, সামিতও পড়ে আছে। একটু একটু করে নড়ছিল সে। নেলসন তার দিকে পিস্তল তাক করে পুনরায় গুলি করল। একটা গত শব্দ করে নিস্তেজ হয়ে গেল সামিত। আত কুটল রাহাত। এই প্রথম হয়তো এতটা ভয় পেয়েছে সে। জীবনের জন্য মায়া হচ্ছে তার। তার আরও একটু সতর্ক হওয়া উচিত ছিল। ওরা সবাইকে মেরে ফেলেছে, শুধু তাকে বাঁচিয়ে রেখেছে। তার মানে ওরা তাকে এখনই মারতে চায় না। কথা চালিয়ে যাওয়ার কিছুটা সময় অন্তত পাওয়া গেল। রাহাত ভাবতে লাগলো কিভাবে এখান থেকে বেঁচে ফেরা যায়। দেখুন, আপনাদের বুঝতে একটু ভুল হয়েছে। আমি কখনো অতীতে গিয়ে কাউকে মারিনি, তবে আমি এমন একজনকে জানি যে অতীতে গিয়েছে, এবং এই কঙ্কালটা আমি তার কাছ থেকে নিয়েছি। শেষ চালটা চালল রাহাত। তার মনে মনে প্রার্থনা করলো যেন ওটা বিশ্বাস করে নেয় তারা, আর এটা তো মিথ্যা কোনো কথা না। রিয়ানের কথা শুনে বুড়োকুচকে তাকালো নেলসন। কঙ্কালটা তুমি আরেকজনের কাছে পেয়েছ? হ্যাঁ। আর সে তোমাকে কঙ্কালটা দিয়ে দিল এত দামি জানা সত্ত্বেও? কয়েক মুহূর্ত ভেবে জবাব দিল রাহাত, না, দিতে চাইনি, আমি জোর করে নিয়েছি। তুমি কি করে জানলে কঙ্কালটা তার কাছে আছে? রাহাত এবার পুরোপুরি ফেঁসে গেল। এখন যদি সে বলে সে রিহানের নাতি, তবে আর রেহাই নেই। তাকে এবং রিহানকে একসাথে মারবে ওরা। রিহানের সাথে তার সম্পর্ক আছে, এটা মোটেও ফাঁস করা যাবে না। কিন্তু কিছু একটা এখন না বললে নেলসন সন্দেহ করবে, তাই রাহাত বলল, পত্রিকায় দেখেছিলাম, পরে খোঁজ পেয়েছি কেউ একজনের কাছে এরকম একটা কঙ্কাল আছে। কেউ একজনের কাছে এরকম একটা কঙ্কাল আছে, আর সে নিউজটা সবাইকে বলে বেরিয়েছে। মিথ্যা বল আমার সাথে। জোরে পা চালালো নেলসন রাহাতের বুকে। অনেকটা রেগে গেছে সে এবার। রাহাত কিক খেয়ে নিচে পড়ে গিয়েছিল। অসহায়ভাবে উঠে বসলো সে এবার। নেলসনকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, দেখো, আমি মিথ্যা বলছি না, আমি কখনো অতীতে যাইনি। নেলসন এবার আবারও বেশি রেগে গিয়ে রাহাতের খোলা মুখে পিস্তল মুখটা ঢুকিয়ে দিল। ভয় দেখল ট্রিগার চেপে দেয়ার, আর মুখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল চুপ থাকতে। সে থেকে রাহাত আর মুখ খুলল না। নেলসন কার সাথে যেন কথা বলল। ফোনের কনভারসেশন শুনে রাহাত বুঝল নেলসনের বাবা বাংলাদেশে ল্যান্ড করবে খুব শীঘ্রই। তারপর তিনি হয়তো রাহাতকে নিজ হাতে খুন করবে। তার বাঁচার কথা কোনো পথ আর খোলা নেই। রাতে এসে পৌঁছালেন নেলসনের বাবা ক্রিস্টোফার অ্যাডিসন। বয়স ৮০-৮২ হবে তার, তবে এখনও বেশ শক্ত সামর্থ্য। খোলপ করা চুল আর ক্লিন শেপ করা চেহারাটা বয়স যেন তার অনেকটা কমিয়ে দিয়েছে।
নেলসন তার বাবাকে সাদরে অভ্যর্থনা জানালো হোটেলে। অ্যাডিসন তখন উত্তেজিত, কথা বলে নষ্ট করার মতো সময় যেন তার নেই। প্রথমেই তিনি তার বাবাকে, বাবার খুনিকে দেখতে চাইলেন। নেলসন বাবার উদ্দেশ্যে ইংরেজিতে বলল, শান্ত হও বাবা, আমরা লোকটাকে আটকে রেখেছি, তুমি নিজ হাতে মারবে বলে। চলো নিয়ে যাই তোমাকে তার কাছে। নেলসন বাবাকে রাহাতের কাছে নিয়ে নিল। একটা কক্ষে বন্দি করে রাখা হয়েছে রাহাতকে। পাশে কয়েকজন দীর্ঘদেহী পিস্তল হাতে পাহারা দিচ্ছে তাকে। দরজার সামনে এবং করিডোরেও তাদের কয়েকজন গার্ড পাহারা দিচ্ছে। অ্যাডিসন রাহাতের সামনে এসে দাঁড়ালেন। মুখটা নিচু করেছিল রাহাত। মার খেয়ে শরীরটা দুর্বল হয়ে গেছে তার। অ্যাডিসন তার মুখটা উপরে তুললেন, তারপর নিজ ভাষায় বললেন, ওহো, তুমি তাহলে সেই ব্যক্তি যে আমার বাবাকে খুন করেছিলে। স্যার বিশ্বাস করুন, আমি আপনার বাবাকে মারিনি। আমি কখনো অতীতে যাইনি। আপনারা ভুল মানুষকে শাস্তি দিচ্ছেন। হাঁপিয়ে হাঁপিয়ে বলল রাহাত কথাগুলো। 1942 সালের সেই দিনটি ছিল আমার জন্মদিন, জানো? আমি তখন খুব ছোট ছিলাম। আমার ষষ্ঠ জন্মবার্ষিকী ছিল ওটা। সে সময় ওখানেই থাকতাম আমার সপরিবারে। আমরা এখনও মনে আছে, একটা খোলা মাঠে আমি ঘোড়ার উপর বসেছিলাম সেদিন। আমার বাবা এলেন আমার কাছে, আমার মাথায় হাত বুলিয়ে ক্ষমা চাইলেন, তারপর বললেন তাকে একটু ক্যাম্পে যেতে হবে। আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ সন্ধ্যার পরপরই আমার জন্মদিনের অনুষ্ঠান শুরু হবে। তবে বাবা আমাকে সান্ত্বনা দিলেন যে তিনি ঠিক সময় উপস্থিত থাকবেন, কিন্তু আর ফেরেননি। ওটাই ছিল বাবার সাথে আমার শেষ কথোপকথন। থামলেন অ্যাডিসন। রাত মুগ্ধ শ্রোতার মতো কথাগুলো শুনতে লাগলো। অ্যাডিসন দম নিয়ে পুনরায় বলতে লাগলেন, পরে মিস্টার উইনস্টন নিজ দায়িত্বে খোঁজ করেন আমার বাবার। মসজিদের এক লোকের কাছে জানা যায় সেই রাতে মসজিদে দুজন অতিথি আসে, একজন পুরুষ অন্যজন নারী। পুরুষ লোকটা না কি কয়েকজন ব্রিটিশকে হত্যা করে সেই রাতে। তাদের মধ্যে আমার বাবা জনসনও ছিল। তিনি যে গাড়িটা নিয়ে বের হয়েছিল, গাড়িটা ওখানেই পাওয়া যায়। কিন্তু আপনার বাবার হত্যাকারীকে 2018 সালে এসে খোঁজ করছেন কেন? আপনার কি করে জানলেন তাকে এই সময় পাওয়া যাবে? সাহস করে প্রশ্নটা করল রাহাত। সে সময় লোকটা নাকি মসজিদে বিয়ে করে ওই মেয়েটাকে। বিয়ে করার সময় লোকটা নিজের পরিচয় বলতে গিয়ে বলেছিল সে ভবিষ্যৎ থেকে অতীতে গেছে। মিস্টার উইনস্টন তার সম্পর্কে আরও অনেক খোঁজ নেন। তাকে ব্রিটিশরা যে জায়গা থেকে আটক করে ক্যাম্পে নিয়ে এসেছিল সেই জায়গার খোঁজ নিয়েছিল। ওখানেও একই তথ্য পাওয়া যায়। এসব তিনি পুরোপুরি বিশ্বাস না করলেও কথাটার উপর ভরসা করেছিলেন। তাই তিনি বলে গেছেন এই সময়টাতে এসে যেন আমরা জনসনের ব্যাপারে খোঁজ করি। এতগুলো বছর আমরা অপেক্ষা করেছি শুধুমাত্র তোমার জন্য। আমি নিজ হাতেই তোমার দেহ থেকে কলিজাটা বের করে নেব। আমাকে প্রত্যাহার করার মশলটা আজ তোমাকে দিতেই হবে। কথাগুলো বলার সময় অ্যাডিসনের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছিল। পাশে তার ছেলে নেলসন দাঁড়িয়েছিল। তার দিকে হাত বাড়িয়ে একটা পিস্তল নিলেন অ্যাডিসন। রাহাত ভয় বলে উঠল, স্যার স্যার স্যার, আমার কথা শুনুন, আমি খুন করিনি আপনার বাবাকে। চুপ কর বাস্টার্ড। শরীরের সমস্ত জোর দিয়ে রাহাতের মুখে ঘুষি চালালেন অ্যাডিসন। বাইরের করিডোরে তখন শোরগোল শোনা গেল, সাথে সাথে গুলির শব্দ এলো কয়েকটা। অ্যাডিসন অবাক হয়ে তাকালেন ছেলের দিকে। নেলসন দৌড়ে বেরিয়ে গেল বাইরে। বেশ কিছুক্ষণ গোলাগুলির শব্দ হলো, তারপর নেলসন একজনকে ধরে আনলো ভেতরে। অ্যাডিসন উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, কি হচ্ছে সব বাইরে? বাবা, এই লোকটা আমাদের উপর হামলা করেছে। বাইরে আমাদের কয়েকজন গার্ডকে মেরে ফেলেছে সে। রাহাত দেখল যে লোকটাকে ওরা ধরে এনেছে ওটা রিহান। রিহানের চেহারায় কোনো ভয় দেখতে পেল না সে। অ্যাডিসন চিৎকার করে উঠল, একেও বেঁধে ফেলো, আজ দুজনকে একই সাথে মারব। রাহাতের যেন এটাই সুযোগ নিজেকে এই বন্দি দশা থেকে মুক্ত করার। তাকে মুক্ত করতেই যেন ভাগ্য রিহানকে এখানে টেনে এনেছে। রাহাত সময় ব্যয় না করেই বলে ফেলল, স্যার স্যার, এটা সেই লোক যে আপনার বাবাকে মেরেছে। এই লোকটাই অতীতে গিয়েছিল। অতীত? আমি কখন অতীতে গেলাম? কিসের অতীত? রিহান অবাক হওয়ার ভান করল। তখন অ্যাডিসন বলে উঠল, যেই মারুক তাদের দুজনকেই মধ্যে একজনই তো হবে। এখন দুজনকে মেরে ফেললে আমার প্রতিশোধটাও নেওয়া হবে, তাই আমার মনে সন্দেহ ঢুকে লাভ নেই। রাহাতকে হতাশ দেখা গেল। তার সে সুযোগটাও মিস হয়ে গেল। রিহানকে তার পাশে বাধা হলো। রাহাত তাকে জিজ্ঞাসা করলো, কেন এসছে এখানে? কি উদ্দেশ্য তোমার? তোমাকে ফলো করছিলাম, পরে থেকে তুমি বিপদে পড়েছ। দাদা হিসেবে আমি বসে থাকতে পারিনি, ছুটে এলাম বাঁচাতে। এমনভাবে কথাগুলো বলল রিহান যেন তার কিছুই হয়নি। রাহাত বুঝল সে ব্যঙ্গ করছে তার সাথে। দাঁতে দাঁত ঘষে সে পুনরায় জিজ্ঞাসা করলো, কেন এসছো বলো? দেখো, আজ তোমার জন্য আমাকে মরতে হচ্ছে এভাবে, সব তোমার কর্মফলে।
আসলে আমি তোমাকে বাঁচাতে এসেছি। তোমাকে না বাঁচালে আমি নাজমুলের খুনের দায়ে ফেঁসে যাব। আমার পেছনে পুলিশ তাড়া করছে। হেসে উঠল রাহাত। আমাকে বাঁচাতে এসেছ? এখন দেখো নিজেও মরতে বসেছ আমার সাথে। তুমি কি ওদের হাত থেকে বাঁচাতে পারবে ভেবেছ? কিন্তু আমি মিথ্যা মামলায় আসামি হতে চাই না। যে খুনটা তুমি করেছ সে খুনের দায় আমি নিতে চাই না। এখন আর কি হবে এসব বলে? হ্যাঁ, আমি করেছি খুনটা, কিন্তু তুমি দায়টা নিলে বড়জোর কয়েকটা বছর জেল খাটতে। এখন কি হলো? সামনের মিনিটটা আমাদের বেঁচে থাকার জন্য অনিশ্চিত। আমার আর কোনো আফসোস নেই। যাক, তুমি অন্তত সবার সামনে স্বীকার তো করলে যে খুনটা তুমি করেছ। হাসল রিহান। সবার সামনে স্বীকার করেছে মানে কি? কি বলতে চাচ্ছ তুমি? অবাক হলো রাহাত। কিছু না অফিসার, আপনি অ্যান্টি টাইম হয়েছে। আপনার ধামাকা এন্ট্রি চাই কিন্তু। চোখ বন্ধ করে গলায় আওয়াজ বাড়িয়ে বলে উঠল রিহান। রাত আরও বেশি অবাক হলো। এই লোকটা পাগলই জানি তো। এভাবে কাকে ডাকছে? সে কে এন্ট্রি নেবে? কাকে ডাকছে এভাবে? কোন অফিসার? অবাক হয়ে প্রশ্ন করে রাহাত। জবাবে রিহান বলল, পুলিশ অফিসার সঞ্জু। বাইরে অপেক্ষা করছেন তিনি ফোর্স নিয়ে। আর এই যে আমার শার্টের বোতামে নজর দাও। ক্যামেরা দেখতে পাচ্ছ? কানে নজর দাও। ব্লুটুথ ডিভাইস দেখতে পাচ্ছ? সবকিছু মনিটরিং হচ্ছে বাইরে। নাজমুলের হত্যার দায়টা তো নিয়ে নিলে, এবার আমার মুক্তি। কিন্তু ইংরেজের দিকে তাকাও, সবে প্রশিক্ষিত। বেঁচে ফিরতে পারবে তো? বাইরে পুলিশ ফোর্সটা বড় আছে, ওরাও প্রশিক্ষিত। বাইরে গুলির আওয়াজ শোনা গেল। অবিরাম গুলি ছোড়া হচ্ছে। রিহান রাহাতের দিকে তাকিয়ে বলল, হয়েছে, শুরু হয়ে গেছে তাণ্ডব। নেলসন পুনরায় দৌড়ে গেল করিডোরের দিকে। একটা পিস্তল হাতে অ্যাডিসনও বের হয়ে গেল। সাথে ছুটল দুজন গার্ড। কক্ষে কেবল রিহান আর রাহাত। শুধু পেছন থেকে চেয়ারের সাথে হাত বাঁধা ওদের। রিহান মজা করে বলল, নাতি বেঁচে ফিরতে পারবে তো? বাইরে গোলাগুলি তো বেশি হচ্ছে। কারা মরছে বেশি? পুলিশ মরছে নিশ্চিত, কিন্তু পুলিশের টিমটা বুলেট প্রুফ জ্যাকেট পরা। ইনফরমেশনটা তোমাকে দিতে ভুলে গিয়েছিলাম। চিন্তা করো না, আমি তোমাকে ওদের হাতে মরতে দেব না। নাজমুল হত্যার অপরাধটা আগে নিজের ঘাড়ে নিবা, আদালতে স্বীকার করবা, তারপর যা খুশি করবা। রাহাত কোনো জবাব দিলেন না। কারোর দৌড়ের শব্দ এলো কানে। অ্যাডিসন। চেহারায় তার ভয়। নিশ্চয়ই পুলিশের গুলিতে তার সৈন্যদের ভয়াবহ অবস্থা হয়েছে বাইরে। শুধু শুধু এখানে মরতেলি বেচারা। অ্যাডিসনের জন্য আফসোস হলো রিহানের, কিন্তু অ্যাডিসন কি করতে যাচ্ছেন? পিস্তল তাক করেছেন রাহাতের দিকে। এখনও তিনি হয়তো রাহাতকেই নিজের বাবার হত্যাকারী ভাবছেন। নিজে তো বিপদে পড়েছেন তিনি, কিন্তু যাই হোক না কেন নিজের বাবার হত্যাকারককে তিনি নিজ হাতে মারবেন। ট্রিগার চাপ দিতে যাচ্ছেন তিনি, সাথে সাথে রিহান ডাইভ দিল। তার ভারী মাথাটা জোরে আঘাত করল অ্যাডিসনের পেটে। দুজনেই নিচে পড়ে গেল। অ্যাডিসনের হাতে থেকে পিস্তলটা ছিটকে দূরে সরে গেল। পিস্তলটা তিনি পুনরায় ধরতে গেলে রিহান জোরে ঘুষি চালায় তার মুখে। কোন ফাঁকে যেন সে তার হাতের বাঁধন খুলে ফেলে। তার সাথে যে একটা ছোরা ছিল তা হয়তো ইংরেজদের চোখে পড়েনি। ওটা দিয়ে সে বাঁধন কেটেছে। ওটা দিয়ে সে এবার জোরে আঘাত করল অ্যাডিসনের বুকে। আর্তনাদ করে উঠলেন অ্যাডিসন। রিহান ছোরাটা তুলে তুলতে তুলতে ইংরেজদের বলল ইংরেজিতে, নিজের বাবার খুনিকে খুঁজতে সে বড় ভুল করলি। আমি তোর বাবাকে মেরেছিলাম সে সময়, এখন তোকেও মারব। ইংরেজ মারতে সে সময় ভালো লেগেছিল, এখনো ভালো লাগবে। বলেই পুনরায় ছোড়ার আঘাত করল সে। নেলসন দৌড়ে এলে বাবার অবস্থা দেখে চিৎকার করে ওঠে সে, ড্যাড! রিহান ছোড়ার আঘাত করেই যাচ্ছে অ্যাডিসনের বুকে। নেলসন পিস্তল তুলে গুলি করতে চাইলে তার দিকে পেছন থেকে অফিসার সঞ্জু এসে গুলি করে দিল নেলসনের খুলি বরাবর। ট্রিগারে আরও চাপ দিতে পারল না নেলসন। ঢোক গিলেই পড়ে গেল সামনে। অ্যাডিসনও ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। এরপর রিহান উঠে রাহাতের বাঁধন খুলতে খুলতে বলল, ভয় নেই নাতি, তোমাকে বাঁচাতেই তো এত কিছু। দাদা হিসেবে এটা আমার কর্তব্য। বাঁধন মুক্ত হলো রাহাত। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমাকে বাঁচাতে এসছো নাকি নিজেকে বাঁচাতে এসেছ? আমাকে উদ্ধার করতে না পারলে তো নিজেও খুনের মামলায় ফেসে যেতে। কি করে প্রমাণ করতে তুমি নাজমুলের হত্যাকারী নও? তাই তো রিস্কটা নিলাম। এবার বাকি কাজটা অফিসার সঞ্জু করবেন। হাত করা পড়ালো অফিসার সঞ্জু রাহাতের হাতে। রিহান কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ জানালো সঞ্জুকে। অফিসার, আপনি আমার প্রতি সদয় না হলে আমি হয়তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম না। ধন্যবাদ সে সময় আমাকে পালাতে সহযোগিতা করার জন্য। হোয়াট? পুলিশ তোমাকে পালাতে সাহায্য করেছে? অবাক হলো রাহাত। এবার সঞ্জু বলে উঠল, হ্যাঁ, আমি সাহায্য করেছিলাম, কারণ আমি দেখেছি একটা নির্দোষ লোক ফেসে যাচ্ছে। আর ওই সময় আমি আপনার লিজ নেওয়া জায়গাটা পরিদর্শনে গিয়ে বুঝলাম আপনি আসলে মিথ্যা বলেছেন।
গেটকিপার নাজমুলকে হত্যা করা হয়েছিল গেটের পাশেই, ওখানে তার রক্তের দাগ দেখেছিলাম আমি, কিন্তু যে কবরটাতে ওকে পাওয়া যায় সেটা খুনের জায়গা থেকে অনেকটা দূরে। কেন সে গেটের পাশে খুন করে একটা লাশকে টেনে আরও দূরে নিয়ে যাবে, যেখানে গেটের পাশেই সে মাটি চাপা দিতে পারতো লাশটাকে, আর কবরটাও ছিল অনেকটা গভীরে। কেন সে এতটা গভীরে মাটি খুঁড়বে? এতটা সময় সে পেল কোথায়, যেখানে খুনটা করেই তার পালিয়ে যাওয়া উচিত? অতএব সন্দেহের তীরটা আপনার দিকেই যায় মিস্টার রাহাত। হ্যাঁ, ওই গর্তটা ওই সময় রিহান সাহেবই করেছিল, কারণ ওটাই তার উদ্দেশ্য ছিল। পরে রিহান সাহেবের সাথে কথা বলে সব পরিষ্কার হয় আমার কাছে। ওই গর্ত থেকে উনি দামি একটা কঙ্কাল নিয়ে গিয়েছিল, তাই তাকে ধরতেই আপনি খুনটা করেন, কারণ খুনের দায়টা রিহান সাহেবের উপর চাপালেই আমরা সহজেই তাকে খুঁজে বের করতাম। এটাই ছিল আপনার পরিকল্পনা। রাহাত চুপ করে কেবল কথাগুলো শুনল, তার এখন বলার কিছু নেই। সঞ্জু পুনরায় বলল, এখন তো নিজেই স্বীকার করলেন খুনটা আপনি করেছেন, আপনার সবকিছু রেকর্ড হয়ে গেছে, কেবল আদালত এখন আপনার শাস্তি দেওয়াটাই বাকি। চলুন আমাদের সাথে। রিহানের সাথে হ্যান্ডশেক করে রাহাতকে নিয়ে চলল সঞ্জু। রিহানও বের হয়ে এলো ওখান থেকে। ফোনটা বের করে ইউসুফ সাহেবের নাম্বারে ফোন দিল। ওপাশ থেকে রিসিভ হতে সে জিজ্ঞাসা করল, স্যার, আমার সুফিয়া কোথায়, কী অবস্থা ওর? হাসপাতালে আছে এখনও, জ্ঞান ফেরেনি। প্লিজ ডাক্তারকে বলুন চেষ্টা চালিয়ে যেতে। সুফিয়া আমার সাথে শেষ সাক্ষাৎ না করে মরতে পারে না। আমি আসছি। একটা ট্যাক্সিতে উঠে বসল রিহান। ড্রাইভারের উদ্দেশ্যে দ্রুত চালাতে বলল সে ট্যাক্সি। যেতে যেতে সে ইউসুফ সাহেবের কাছ থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে নিল। যখন সে হাসপাতালে পৌঁছালো, ঘেমে পুরো ভিজে গেছে। ইউসুফ সাহেবের মুখোমুখি হলে ইউসুফ সাহেব বললেন, এখন ভেতর থেকে কোনো ভালো খবর আসেনি, অজ্ঞান এখনও, ভেতরে যাওয়া যাবে না। রিহান আচমকা জড়িয়ে ধরল ইউসুফ সাহেবকে, তারপর বাচ্চার মতো কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি ওর সাথে একটিবারের জন্য হলেও কথা বলতে চাই। ওর সাথে আমার অনেক কথা বলা বাকি, অনেক প্রশ্ন জমে আছে, আমি আর নিতে পারছি না। শান্ত হও রিহান, শান্ত হও তুমি। ইউসুফ এই প্রথম রিহানকে এভাবে ভেঙে পড়তে দেখলেন। ইকবাল এগিয়ে এলো পাশে। রিহানের সাথে তার পরিচয় করে দিলেন ইউসুফ সাহেব, আমার ছোট ভাই, তোমার ছোট ছেলে। রিহান চোখ মুছে তাকালো। ইকবাল তখন বলল, কি বলে ডাকবো তোমায় জানি না, বাবা ডাকবো নাকি নাম ধরে ডাকবো? আমাদের মাঝে সম্পর্কটা বাপ ছেলের, কিন্তু এটা এমন এক সম্পর্ক যা মানুষের সামনে প্রকাশ করা যায় না। লোকে হাসবে, সমাজ নিয়ে চলতে হয় আমাদের। ছেলের বয়স বাবার চেয়ে বেশি, এটা কেন তা যদি লোকজনে আমরা বোঝাতে যাই, তবে আমাদেরকে ওরা পাগল ভাববে। কিন্তু তবুও তো বাবাকে অস্বীকার করা যায় না। বাবার আদর পায়নি, এখন অন্তত একবার বাবাকে জড়িয়ে ধরা থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। বলেই জড়িয়ে ধরলেন ইকবাল রিহানকে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কেন আমাদের সাথে এমনটা হলো? কেন নিয়তি তোমাকে অতীতে নিয়ে গেল? তোমার ওই একটা ভুলের জন্য কতগুলো মানুষ কষ্ট পেল। আবেগে ভারী হয়ে এলো ইকবালের কণ্ঠ। তারপর চোখ মুছে একপাশে সরে দাঁড়ালেন তিনি। রিহানও চোখ মুছল, জবাব দেওয়ার মতো ভাষা তার নেই। ইউসুফ সাহেব তার কাঁধ চাপড়ে বললেন, এই জন্য তুমি অনুশোচনা করো না, আমরা তোমাকে কখনো দোষ দিইনি, বরং নিয়তির খেলা হিসেবে মেনে নিয়েছি। শুধু আফসোস একটাই, ভুল গাড়িতে যদি তুমি সে সময় উঠে না বসতে, তোমার এক ভুল আর আমাদের এই পরিণতি। আমি, ইকবাল আর আমার দুই ছেলে সবাই মিলে তোমার 20 মিনিটের ভুল, তোমার জীবনে যদি ওই 20 মিনিট না আসতো। কিন্তু আমি তো কাউকে বলিনি যে আমার অতীতের পুরো সময় বর্তমানের 20 মিনিটের সমান। ওই সময় আমার জীবন থেকে শুধু 20 মিনিট কেটেছে, এটা আপনারা কিভাবে জানলেন? রিহান প্রশ্নটা করতে ভেতর থেকে একজন বের হয়ে জানলো রোগীর জ্ঞান ফিরেছে, একজন একজন করে দেখা করা যাবে। ইউসুফ সাহেব তখন রিহানের দিকে তাকিয়ে বলল, যাও, দেখা করে এসো, তোমার সব প্রশ্নের উত্তর তুমি নিজে একদিন জানতে পারবে। রিহান আর দেরি করল না, দ্রুত ভেতরে গেল, কিন্তু ভেতরে ঢুকে কেমন যেন তার পা আর চলল না। ধীর পায়ে হাঁটতে লাগলো। সুফিয়ার সাথে দেখা হবে তার একটু পর। কেমন দেখতে লাগবে তাকে? রিহানকে দেখে কি অনুভূতি হবে সুফিয়ার মনে? অনেক বছর পর সুফিয়া তাকে দেখতে পাবে। তার শত প্রতীক্ষা শেষ হবে। ধীর পায়ে হাঁটতে হাঁটতে কাছে চলে এলো রিহান। সুফিয়া তাকালো রিহানের দিকে। রিহানকে দেখেই চোখের কোণ বেয়ে অশ্রু ঝরে পড়ল তার। চমকে উঠল রিহান, এই বৃদ্ধা মহিলাই কি তবে তার সুফিয়া? এই বৃদ্ধা মহিলাকে সে আগে অনেকবার দেখেছে, তার আশেপাশে ঘুরত। অনেক বছর হবে, প্রায় 7-8 বছর। তখন থেকে সে চিনে এই বৃদ্ধাকে, কথা হয়েছে অনেকবার, কিন্তু সুফিয়া কখনোই নিজের পরিচয় দেয়নি। রিহানের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সুফিয়া, তুমি এত নিষ্ঠুর কি করে হলে? আর কেন আগে পরিচয় দাওনি? কান্নায় ভেঙে পড়ল রিহান হাঁটু গেড়ে বসে।
সময়টা তখন 2010-এর মাঝামাঝি। রিহানের এখনও মনে আছে তার বাবা রহমান সাহেবকে সে সময় বাসার জন্য নতুন ভাড়াটিয়া খুঁজছিলেন। বাইরে টুলেট বোর্ডে দেয়া ছিল রিহানের নাম্বার। হঠাৎ একদিন তার নাম্বারে ফোন আসে। রিহান রিসিভ করে সালাম। ওপাশ থেকে সালামের জবাব দিয়ে এক বৃদ্ধা মহিলা বললেন, আমরা একটা বাসা খুঁজছিলাম, আপনাদের বাসাটা কি খালি আছে? জি খালি আছে, আপনি এসে বাসাটা দেখতে পারেন। আমি বাসার বাইরে দাঁড়িয়ে আছি, যদি একটু বের হতেন। আচ্ছা একটু অপেক্ষা করেন, আমি বের হচ্ছি। কিছুক্ষণ পর একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরে রিহান বের হয়। একটা বৃদ্ধাকে সে দাঁড়িয়ে থাকতে দেখে বাসার সামনে একটা প্রাইভেট কারের সাথে হেলান দেয়া সাথে আরেকটা 16-17 বছরের মেয়ে, সম্ভবত কাজের মেয়ে সে। রিহান দ্বিধান্বিত কণ্ঠে প্রশ্ন করে, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, জবাব দেয় বৃদ্ধা। আমাদের আজকে উঠতে হবে বাসায়। আজকে উঠবেন? দাঁড়ান, বাবাকে একটা ফোন করে জেনে নেই, বলে রিহান তার বাবাকে ফোন করে জানায় এই ব্যাপারে। তারপর ফোনটা কেটে দিয়ে বলল, ঠিক আছে, আজকে উঠতে পারবেন, কিন্তু কজন থাকবেন আপনারা? আমরা দুজন, আমি আরও। পাশের মেয়েটাকে ইশারা করলো বৃদ্ধা। শুধু দুইজন? আমি আরও? সাথে কোনো পুরুষ লোক নেই আপনাদের? পুরুষ লোক আছে, আমার 2 ছেলে আর 2 নাতি। ওরা ওদিকে আরেকটা বাসা নিয়েছে, কিন্তু ওদিকে জায়গাটা আমার ভালো লাগে না, তাই এদিকে আলাদা বাসা নিতে চাচ্ছি। আসলে আমরা এখানে নতুন জায়গা নিয়েছি, আমাদের নিজস্ব বাড়ি তৈরির কাজ চলছে। যতদিন বাসা তৈরির কাজটা শেষ হবে না ততদিন আমরা দুজন এখানেই থাকব। ঠিক আছে, চলুন বাসাটা দেখিয়ে আসি। না না, দেখতে হবে না, আমরা আসলে সব জিনিসপত্র নিয়ে এসেছি। কয়টা রুম হবে এমনি? 3টা রুম আর একটা কিচেন, অ্যাটাচ বাথরুম। ঠিক আছে, চলবে, কিন্তু ভাড়া? ভাড়া ব্যাপারে সমস্যা নেই, আপনারা যতটা দাবি করবেন মাস শেষে দিয়ে দেব। রিহান কথা বাড়ল না, কারণ বৃদ্ধা মহিলাকে সুবিধার মনে হয়েছে। সাথে প্রাইভেট কার, ঢাকা শহরে জায়গা কিনে নিজস্ব বাড়ি করবে ওরা, নিশ্চয়ই বড়লোক ঘরের সম্ভ্রান্ত কোনো মহিলা হবেন। রিহান হেসে বলল, ঠিক আছে, কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে যে, আমার জিনিসগুলো ভেতরে নিয়ে যেতে হবে। যদি 2টা লোক ডেকে দিতেন, আমি পারিশ্রমিক দেব। আমি আপনার নাতির বয়সী, আমাকে তুমি করে বলুন প্লিজ। আমার নাম রিহান। বেশ রিহান, তুমি তাহলে 2টা লোক ডেকে আনাও। আমার নাম সুফিয়া, আমাকে নাম ধরেই ডাকতে পারো। কিন্তু বয়সে বড় কাউকে তো আমি নাম ধরে ডাকতে পারি না। কথা বলতে বলতে রিহান 2টা লোক ডাকলো। ওদেরকে দিয়ে সুফিয়ার জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে যেতে লাগলো সে। আমাকে নাম ধরে ডাকবা, যতদিন এখানে থাকি। আমরা দুজন বন্ধু, কেমন? ঠিক আছে। রিহান লজ্জা পেয়ে হাসলো। সেদিন থেকে সুফিয়ার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে ওঠে। রিহান ভেবে পায় না এত ধনী মহিলা অথচ তার সাথে কত সাধারণভাবে মিশে। রিহানও খুব পছন্দ করে সুফিয়াকে। মাঝে মধ্যে দুজন গল্প করে, নতুন কোনো কিছু রান্না করলে সুফিয়া প্রথমেই ডাকে রিহানকে, সাথে তার পুরো পরিবারকেও। সর্ষে ইলিশের দাওয়াত দিল একদিন রিহানকে। রিহান তাকে সুফিয়ার প্রশংসা করতে ভুলল না। ওয়াও, এত স্বাদের খাবার তুমি নিজে বানিয়েছ? হ্যাঁ, তোমাকে যেদিন দাওয়াত দিই সেদিন মনে করবা সব খাবার আমি রান্না করেছি। এমনিতে সব কাজ করে মিনু। মিনু সুফিয়ার কাজের মেয়ে। সে রিহানের এটো খাবারগুলো নিয়ে যাচ্ছিল কিচেনে। একপাশে সোফায় বসে আছে সুফিয়া, আর রিহান খাবার টেবিলে বসে একটা টিস্যুতে হাত মুছতে মুছতে বলল, সত্যি তুমি অনেক ভালো রাঁধতে পারো। আজ থেকে আমার প্রিয় খাবার হয়ে গেল এই সর্ষে ইলিশ। এই রেসিপিটা কার কাছ থেকে শিখেছ জানো? কার কাছ থেকে? আমার স্বামীর কাছ থেকে। আমার স্বামীর খুব প্রিয় খাবার ছিল এটা। আমি একটা তো রাঁধতে পারি, কিন্তু এই রেসিপিটা পারি না। আমাকে শেখাবে কিভাবে রাঁধতে হয় এটা? কেন নয়, চলো তোমাকে শিখিয়ে দিচ্ছি। বলেই দেরি করল না, সুফিয়া রিহানকে কিচেনে নিয়ে গেল, রেসিপিটা শেখাতে লাগলো। কাজের ফাঁকে রিহান সুফিয়াকে জিজ্ঞাসা করলো, যার কাছে চমৎকার রান্নাটা শিখলে সে এখন কোথায়? রিহানের এমন প্রশ্ন শুনে হঠাৎ সুফিয়ার মুখটা বিবর্ণ হয়ে গেল। কয়েক মুহূর্ত কি যেন ভেবে বলল, অনেক আগেই হারিয়ে গেছে সে, তবে তার স্মৃতিগুলো এখনো ধরে রেখেছি আমি। আমি তাকে আমার চারপাশে অনুভব করি, এখনো মনে হচ্ছে আমার আশেপাশে সে আছে। আমি দুঃখিত মিস সুফিয়া, আমি আসলে তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা জিজ্ঞাসা করিনি। সুফিয়া রাগের ভান করে কোমরে হাত রাখলো, তারপর নরম সুরে শাসিয়ে বলল, তোমাকে না বলেছি নামের আগে মিস না বসাতে? প্লিজ, আমার ওভাবে নাম ধরে ডাকতে কেমন যেন লাগে। আমি বরং মিস সুফিয়া বলি ডাকি, প্লিজ কিছু মনে করো না। ঠিক আছে, আমি একটু বুড়ো হয়েছি দেখে বন্ধু ভাবতে পারছো না বুঝছি, প্লিজ বোঝার চেষ্টা করো। হাত জোর করল রিহান। সুফিয়া হাসলো আলতো করে, রিহানের কানটা মুলে দিয়ে বলল, আরে পাগল, আমি মজা করছি, আমাকে মিস সুফিয়া বলেই রেখো তুমি। রিহানও বোকার মতো হাসলো, তারপর বলল, তোমাকে বুড়ি মনে হয় না,
চুলগুলো সাদা বলে এখন 60-70 মনে হচ্ছে, কিন্তু চুলে কালারিং করলে মনে হবে 30-35 বছর। জোরে হেসে উঠল সুফিয়া, তারপর হাসি থামিয়ে দুষ্টুমি করে বলল, তখন কি তুমি বিয়ে করবে আমাকে? তখন কেন, আমি তো এখনই তোমাকে বিয়ে করতে রাজি। তোমার আর বয়স হয়ে হলো, চলো কাজে অফিসে গিয়ে বিয়ে করি। তোমাকে আর ভাত দিব না বাসায়, বলবে হতচ্ছাড়া 90 বছরের বুড়ি একটাকে বিয়ে করেছিস, যার এক পা পৃথিবীতে আরেক পা কবরে। তোমার বয়স 90, 91 চলে? কি মনে হয় তোমার কত যুগ পেরিয়ে এসেছি? কত যুগ দেখছি? আমি তোমার বয়স আন্দাজ করেছিলাম 65 বা 70, এর বেশি না। এত শক্ত সামর্থ্য কি করে আছো? এই প্রশংসাগুলো এই বুড়ির সামনে না করে কোনো তরুণীর সামনে করো। কলেজে কোনো মেয়ে বান্ধবী আছে নাকি পছন্দের? না না, নেই। ও মাই গড, আমি তো কলেজের কথা ভুলে গেছি। আজ কলেজ যেতে হবে। রেসিপিটা তো শিখে নিলাম, পরে একদিন তোমাকে আমি করে খাওয়াবো। বলতে বলতে উঠে দাঁড়ালো রিহান। সুফিয়া বলল, ঠিক আছে, সাবধানে যাও কলেজে। রিহান বেরিয়ে গেল। সে বের হয়ে যেতেই সুফিয়া জানালার পাশে গ্রিল ধরে দাঁড়ালো। দূরের আকাশ চেয়ে অবাক হয়ে ভাবতে লাগলো, কি আশ্চর্য, যে সর্ষে ইলিশের রেসিপিটা সে 1943 সালে রিহানের কাছ থেকে শিখেছে, সেই রেসিপিটা এখন সে রিহানকে শেখাচ্ছে। আসলে কে কার গুরু? ভাবনাটা আসতেই আনমনে হাসল সুফিয়া। ডুবে গেল সে পুরনো স্মৃতিতে। তখন তারা বিয়ে করে সবে তার দাদি জমিদার সলিমুদ্দিনের বাড়িতে উঠেছিল। সুফিয়া আগে থেকেই রান্না পারত। দাদা বাড়িতে রান্না করার মতো অনেক কাজের লোক থাকলেও মাঝে মধ্যে সুফিয়াও রান্না করত। সেদিন রান্নাঘরে সে ইলিশ মাছ রান্নার প্রস্তুতি নিচ্ছিল। রিহান গিয়ে কয়েকটা ইলিশের টুকরো সরিয়ে রাখে। সুফিয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার মশাই, হঠাৎ রান্নাঘরে আপনার আগমন? আমিও রাঁধতে পারি জানো তো, আজ কি রান্না করে খাওয়াবেন আমাদের? চলো, তুমি একটা রান্নার পথ শেখে আজকে তোমাকে। সর্ষে ইলিশ রাঁধতে পারো না? সেখান দেখি। এটা আমি শিখেছি একটা বৃদ্ধ মহিলা থেকে, ওর নামটাও ছিল সুফিয়া। আচ্ছা, সেই সুফিয়া আর তুমি একজন নও তো? যা, কি যে বলো, এত বছর কি আমি বেঁচে থাকবো? কত সালে শিখেছিলেন? 2010 সালে। এখন তো কেবল 1943। 2010 আসতে আসতে আমি মরে ভূতে আপনার ঘাড় মটকে যাব। যাই হোক, সেখান তো এখন দেখি বৃদ্ধা মহিলা থেকে কেমন রান্না শিখলেন। প্রথমে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে বলেই ইলিশের টুকরোগুলোকে রিহান হলুদ আর লবণ দিয়ে মাখতে লাগলো। সুফিয়া তার পাশে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা কোমরে পেঁচালো। তারপর স্বামীর কীর্তি দেখতে লাগলো। রিহান ইলিশের টুকরোগুলো এক পাশে রেখে বলল, এগুলো 10-15 মিনিট এভাবে থাকুক। এবার তুমি কিছু কালো সর্ষে আর কয়েকটা কাঁচামরিচ একসাথে পিষো, হালকা লবণ আর জল দিয়ে। সুফিয়া একটা বাটিতে কিছু সর্ষে নিয়ে হালকা জল মিশিয়ে পিষতে লাগলো। রিহান তার মাথার আঙ্গুলের উল্টো পিঠ দিয়ে কিছুটা জোরে বাড়ি মারল। ব্যথা পেয়ে উফ করে উঠল সুফিয়া। রিহান বলল, লবণ আর কাঁচামরিচ একসাথে একই বাটিতে পিষতে বলেছি, জান আমি শিখব না। মারছেন কেন আমাকে? গাল ফুলিয়ে একটা টুলে বসে পড়ল সুফিয়া। নিচের দিকে চেয়ে রইল। রিহানের তার হাত ধরে বলল, আমি ব্যথা পাওয়ার মতো করে মারছি নাকি? একটু করে আঙ্গুল লাগছে শুধু। আমি ব্যথা পেয়েছি। মাথা না তুলে বলল সুফিয়া, আচ্ছা বাবা সরি, ওঠো, এই কান ধরলাম আমি। রিহানকে কান ধরতে দেখে হেসে উঠল সুফিয়া। রিহান বলে, এখন খুশি তো? এবার আসো শিখে নাও। সব একসাথে পিষতে বলেছি যাতে সর্ষেগুলো তিতা না হয়, বুঝেছ? বুঝছি জনাব, বলেই সব একসাথে পিষতে লাগলো সুফিয়া। পিষার সময় গলার আওয়াজটা একদম ছোট করে নিজে নিজে বলতে থাকে সে। বয়সে প্রায় 70 বছর বড় আমি তার, আর আমার গায়ে হাত তোলে সে। রিহান পেছন থেকে সুফিয়াকে আলতো করে জড়িয়ে ধরে, তারপর কানে কানে বলে, 70 বছর বড় হয়েছে তো কি হয়েছে, বিয়ে তো করে নিয়েছি, ছাড়েন, কেউ এসে পড়বে। খুন্তি গুতা দিল সুফিয়া রিহানকে। রিহান হেসে সুফিয়াকে ছেড়ে দিল। তারপর কিভাবে এখন ইলিশগুলো তেলে ভাজতে হবে হাতে ধরে ধরে শিখিয়ে দিল। পুরো ঘটনাটা মনে পড়েই সুফিয়ার চোখ ভিজে উঠল। আজ রিহান যেভাবে তার প্রশংসা করছে, সেদিনও সে একইভাবে রিহানের প্রশংসা করেছিল। তারপর থেকে প্রায় সে সর্ষে ইলিশ রান্না করত। সেদিন রিহান হয়তো মজা করে বলেছিল যে সুফিয়া নামে যে বৃদ্ধার কাছে সে রান্নাটা শিখেছে, সেই সুফিয়া আর তার বউ সুফিয়া দুজনে একই। সেদিন রিহান আর সুফিয়া কেউই জানত না যে রিহানের কথাটা আসলে সত্যি। সুফিয়া আজ বুঝতে পেরেছে দুজনে আসলে একই সুফিয়া। রিহানের বুঝতে হয়তো আরও দেরি হতে পারে, হয়তো কোনোদিন নাও জানতে পারে, কারণ সুফিয়া কখনো নিজের পরিচয় প্রকাশ করবে না রিহানের কাছে। দূরের আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে চোখ মুছল সুফিয়া। কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারল না সে। শুক্রবার, কলেজ বন্ধ।
রিহানের সারাদিন কোনো কাজ নেই আর সুফিয়াকে সে বলেছিল নিজে একদিন সর্ষে ইলিশ করে খাওয়াবে। সুফিয়া তাকে রেসিপিটা শিখিয়েছে, এখন সে কতটুকু শিখতে পেরেছে সেটা তো দেখাতে হবে। তাই বাজারে গিয়ে সে তাজা মাছ মাঝারি সাইজের একটা ইলিশ কিনে আনলো। মাছ নিয়ে এসে সুফিয়ার বাসায় এসে কলিং বেল বাজালো। সুফিয়া দরজা খুলে বলল, আরে রিহান সাহেব যে, হাতে মাছ, কি ব্যাপার? সর্ষে ইলিশ করে খাওয়াবো তোমাকে, তাই মাছ নিয়ে এসেছে। হাতের মাছটা তুলে দেখালো রিহান। আরে পাগল, তুমি বলে আমি নিজে মাছ এনে রাখতাম, তুমি আনতে গেলে কেন? দেখো তো কাণ্ড। আসো আসো, ভিতরে আসো। রিহান ভেতরে ঢুকলো। সুফিয়া মিনুর উদ্দেশ্যে ডাক দিল, মিনু এদিকে আয় তো, মাছটা নে, সুন্দর করে কেটে ধুয়ে রাখ কিচেনে। মিনু এসে রিহানের হাত থেকে মাছটা নিয়ে কিচেনে চলে গেল। সুফিয়া রিহানকে সোফায় বসতে বলল, তারপর সে ভেতরের কক্ষে গিয়ে 2টা 500 টাকার নোট এনে রিহানের দিকে বাড়িয়ে দিল। রিহান ফিরে দিয়ে বলল, না না আমি সুফিয়া, এটা কি করছেন? আমাকে টাকা দিচ্ছেন কেন? দেখো তো, তুমি হুট করে একটা মাছ কিনে আনলে, কলেজে গেলে বাবা হয়তো কিছু হাত খরচা দেয়, তাদেরকে তুমি জমাও। এখন সবটা মাছ কিনতে গেলে চলে গেল। আমার কাছে টাকা আছে মিস সুফিয়া, তোমাকে একটা কথা বলি, কাকে বলবো না কিন্তু, বলো। আমি গোপনে একটা টিউশনি করি, মাস শেষে আমার হাতে ভালো একটা অ্যামাউন্ট থাকে, বুঝেছো? কণ্ঠটা নিচু করল রিহান। হয়েছে, ওটা আলাদা ব্যাপার, তুমি টাকাটা নাও, আমি খুশি হয়ে দিচ্ছি, না নিলে কিন্তু কষ্ট পাবো। বলি নোট 2টা সুফিয়া রিহানের পকেটে ভরে দিল। রিহান আর না নিয়ে থাকতে পারল না। সুফিয়া সোফায় বসলো রিহানের পাশে। একটাই সোফা, বাসাটা থেকে খুব শীঘ্রই চলে যাবে, তাই একটাই কিনেছে সে। সাথে 2টা খাট, একটা টেবিল আর 2টা চেয়ার কিনেছে। এই বাসায় সুফিয়ার আসবাবপত্র বলতে এগুলোই। বাসে ওঠার পরের দিনই সে এগুলো কিনেছে। মিনু মাছ কাটতে কাটতে চলো আমরা গল্প করি, বলল সুফিয়া। কি গল্প করব? আচ্ছা বলো, তোমার তো 2 ছেলে আর 2 নাতি আছে, ওরা তোমার সাথে দেখা করতে আসে না কেন? এখানে তোমরা এসছো প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, একদিন আসেনি। ওরা তো কাজে ব্যস্ত, 2 ছেলের এখানে ব্যবসা আছে, তাছাড়া নতুন বাড়ি করা হচ্ছে আর নতুন একটা অফিস করা হচ্ছে, ওখানে সময় দিতে হয় ওদের। বড় নাতিটাও আলাদা একটা ব্যবসা শুরু করেছে, ছোট নাতি তাও মেডিকেলে পড়াশোনা শেষ করে নতুন ডাক্তার হয়েছে। সবাই যার যার মতো ব্যস্ত, ওখানে কথা বলার মতো কেউ নেই। এখানে তুমি আছো, তোমার পরিবার আছে, সবাই মিশুক, ভালোই সময় কাটে। বাড়ির কাজ শেষ হলে তো চলে যাবে, তখন আবার একা হয়ে যাবে না? তা তো হবেই, বই পড়ে সময় কাটাতে হবে তখন। আগে কোথায় থাকতে? শ্রীপুরে, ওখানেই আমাদের নিজস্ব বাড়ি আছে। ছেলেদের সব ব্যবসা ঢাকাতেই, তাই চলে আসতে হচ্ছে। আমরাও এই জায়গাটাতে নতুন, জানো, 1 বছর হয়েছে আমরা এখানে এসেছি। এদিকে জায়গার দাম কম, সস্তায় পেয়েছিল, তাই বাবা এখানে বাড়ি করে। তাছাড়া আমার কলেজটাও এখানে, তাই সব দিক চিন্তা করে বাবা এদিকে জায়গা কেনে। তা তোমাদের আগের বাসা কোথায় ছিল? গফরগাঁওয়ে, আমার দাদা বাড়ি আছে ওখানে এখনো। গফরগাঁওয়ে আমি গিয়েছিলাম 97 সালের দিকে, ওখানে একটা বৃদ্ধাশ্রম করে দিয়েছিলাম সে সময়। ওখানে রিহান নামের একটা বাচ্চা ছেলেকে চিনতাম, 8-9 বছরের। ওটা আবার তুমি নাও তো। আমি তাকে একদিন অনেকগুলো চকলেট আর একটা ঘড়ি কিনে দিয়েছিলাম। রিহানের মুখটা হা হয়ে গেল হঠাৎ, অবাক হয়ে তাকালো সে সুফিয়ার দিকে। সুফিয়ার সারা চেহারাটা একবার দেখে নে বলল, ওটা তুমি ছিলে? ও মাই গড, আমার এই ঘটনাটা মনে পড়েছে। ওই সময় বৃদ্ধা এক মহিলা আমাকে খুব আদর করেছিল। সত্যি সত্যি ওটা তুমি ছিলে? সুফিয়া অবাক হওয়ার ভান করল। অবশ্য সে জানে ওটা আসলে এই রিহানই ছিল। রিহান ছোটবেলা থেকেই তার আশেপাশে ঘুরত, মাঝে মধ্যে সামনে যেত, মাঝে মধ্যে আড়াল থেকে দেখত। রিহানের বেড়ে ওঠা সে নিজে চোখে দেখেছে। হ্যাঁ, ওটা আমি ছিলাম। ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না তোমাকে আবার এভাবে দেখব। মুখে হাত দিয়ে বিস্ময় প্রকাশ করল রিহান। তোমার দাদা বাড়ি থেকে কিছুটা দূরে আমি আশ্রমটার কাজ শুরু করি। সেই সময় একদিন পথ দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে তোমাকে দেখি, কিউট একটা বাচ্চা। তারপর গাড়ি থেকে নেমে তোমাকে চকলেট আর একটা ঘড়ি কিনে দেই। এরপর অনেকটা বছর তো হয়ে গেল, দিনগুলো কিভাবে যে কেটে যায় আনমনা হয়ে ভাবতে দেখা গেল সুফিয়াকে। সেই সময় সে গফরগাঁওয়ে তাদের যে ভিটেটা ছিল, ওখানে একটা বৃদ্ধাশ্রম করতে গিয়েছিল। রিহানের ব্যাপারে তখনই খোঁজ নিয়ে জানতে পারে। একদিন গাড়ি থেকে সে রিহানকে দেখে, গাড়ি থামিয়ে সে ছোট্ট রিহানকে ডাকে। রিহান প্রথমে ভয় পায়, ছেলে ধরা মনে করে। সুফিয়া এগিয়ে গিয়ে বলে, ভয় পেও না, আমি ছেলে ধরা নই, তোমার নাম রিহান না? ছোট্ট রিহান সে সময় অবাক হয়ে প্রশ্ন করে, আপনি আমার নাম জানলেন কি করে? গতকাল এই পথ দিয়ে যাওয়ার সময় কয়েকজন বাচ্চাকে দেখলাম তোমার নাম ধরে ডাকতে। ও, মাথা চুলকালো রিহান। অপরিচিত একটা বৃদ্ধাকে আর কি বলবে সে বুঝতে পারল না। সুফিয়া তার 2 গাল টেনে বলল, তুমি অনেক কিউট, চকলেট খাবে?
চলো তোমাকে চকলেট কিনে দিই। ওই দোকানে চকলেট পাওয়া যায়? একটা দোকানের দিকে ইশারা করলে সুফিয়া, হ্যাঁ ঘড়িও পাওয়া যায়। ঘড়িও পাওয়া যায়, ঘড়ি নিবা তুমি? রিহান মাথা চুলকাতে চুলকাতে দ্রুত উপর নিচে মাথা দোলালো। সুফিয়া তাকে দোকানে নিয়ে গিয়ে অনেকগুলো চকলেট আর একটা ঘড়ি কিনে দেয়। তারপর রিহানের গালে একটা চুমু খেয়ে বলে, খুশি হয়েছে তুমি? রিহান আবারও উপর নিচ মাথা দোলায়, খুশি হয়েছে সে। সুফিয়া তখন বলে, তাহলে আমার গালে একটা চুমু দাও। রিহান সুফিয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বোকার মতো হাসে। আরও কয়েকজন বাচ্চা এসে তখন তাকে উৎসাহ দিলে সে সুফিয়ার গালে একটা চুমু দিয়ে দৌড় দেয়। সুফিয়া হাসতে থাকে তার দৌড়ানি দেখে। তারপর সে বাচ্চাগুলোকেও চকলেট কিনে দেয়। ঘটনাটা মনে পড়তেই হাসলো সুফিয়া। রিহান বলল, মিস সুফিয়া, সত্যি তোমাকে চিনতে পারিনি, কত বছর আগে দেখেছি, তাছাড়া আমি তখন ছোট ছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, এখন তো চিনেছ। হাসলো সুফিয়া। আরেকটা ঘটনা মনে পড়ল তার, তবে ওটা রিহানের সামনে প্রকাশ করল না সে। রিহান তখন মাধ্যমিক স্কুলে পড়তো। ওই সময় সে একটা ছেলের সাথে ঝগড়া করে ছেলেটাকে ধাক্কা দেয়। একটা ইটের সাথে আঘাত লেগে ছেলেটার মাথা ফেটে যায়। রক্ত দেখে রিহান ভয় পেয়ে যায়। তারপর স্যারের ভয়ে সে কয়েকদিন স্কুলেও যায়নি। ঘটনাটা জানতে পারে সোফিয়া। প্রথমে সে ওই ছেলেটার বাড়িতে যায় যাকে রিহান মেরেছে। ছেলেটার বাবা মার হাতে কিছু টাকা দিলে ওরা খুশি হয়। সোফিয়া তাদেরকে অনুরোধ করে রিহানকে যাতে ক্ষমা করে। তারপর সোফিয়া রিহানের স্কুলে গিয়ে স্যারদেরকে অনুরোধ করে যেন রিহানকে কোনো মারধর না করে, ওকে যেন বুঝে স্কুলে নিয়ে আসে আবার। সে সময় স্যারের অবশ্য সোফিয়ার অনুরোধটা রাখে। মিস সুফিয়া, কি ভাবছো? রিহান এটাকে ভাবনা থেকে ফিরল সুফিয়া। ভাবছি কিভাবে জীবন থেকে ৯১টা বছর চলে গেল। আহা জীবন। দীর্ঘশ্বাস ছাড়ল সুফিয়া। হয়েছে, ওটাতে এবার তোমার পরীক্ষা দেবে কিভাবে সর্ষে ইলিশ বানাতে হয়। বলেই উঠে দাঁড়ালো সুফিয়া। রিহান উঠে সুফিয়ার পিছু পিছু কিচেনে এলো। মিনু ইলিশ মাছটা কেটে সুন্দর করে ধুয়ে রেখেছে ততক্ষণে। সুফিয়া রিহানের দিকে তাকিয়ে বলল, শুরু করো। রিহান হাত ধুয়ে মাছের টুকরোগুলোতে হলুদ আর লবণ মাখতে লাগলো। সুফিয়া তার পাশে দাঁড়ালো ঠিক যেভাবে ১৯৪৩ সালে দাঁড়িয়েছিল, যেন একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সুফিয়া সেই সময়ের মতো করে শাড়ির আঁচলটা কোমরে পেঁচালো, যে সময়টাতে ঠিক ফিরে গেছে সে। রিহান মাছের টুকরোগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে একপাশে সরিয়ে রাখলো। তারপর একটা বাটিতে কালো সর্ষার হালকা জল মিশিয়ে পিষতে লাগলো। পেছন থেকে সুফিয়া রিহানের মাথায় আঙ্গুলের উল্টো পিঠ দিয়ে কিছুটা জোরে আঘাত করলো। উফ করে উঠল। সুফিয়া হেসে বলে, এভাবে শিখেছে? লবণ আর কাঁচামরিচ কই? সব একসাথে পিষতে হবে, নয়তো তেতো তেতো লাগবে। ঠিক আছে, লবণ আর কাঁচামরিচ দিচ্ছি। বলেই বাধ্য ছেলের মতো রিহান বাটিতে কয়েকটা কাঁচামরিচ আর হালকা লবণ মেশালো। পাশে দাঁড়িয়ে সুফিয়া মিটমিট করে হাসতে লাগলো। ৬৭ বছর পরে এসে সে তার প্রতিশোধটা নিতে পেরেছে। মিষ্টি একটা প্রতিশোধ। বড় ছেলে ইউসুফের ফোন পেয়ে সুফিয়া ছেলের বাসায় এলো। নিজেই গাড়ি চালিয়ে এসেছে সে। শহরের জ্যামে কাটিয়ে আসতে আসতে তার একটু বেশি সময় লেগেছে। সুফিয়াকে দেখে ছেলে ইউসুফ বলল, মা তোমার এতক্ষণ লাগছে কেন? আমিও আরও চিন্তা করছিলাম, ফোনটা বন্ধ পাচ্ছিলাম। আরে জ্যামে পড়েছিলাম। কি জন্য ডেকেছিস বল, কোনো সমস্যা হয়েছে? মা, ইকবাল আমেরিকা স্থায়ী হতে যাচ্ছে। কেন? রাহাতের শহীদের সাথে তার আবারও ঝগড়া হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তো ছেলে দুটো হয়েছে বেয়াদব, পড়ালেখা করেছে অথচ চাচার সাথে কিভাবে ব্যবহার করতে হয় জানে না। মা উভয় বলো না, মা মরা দুই ছেলে আমার, মায়ের আদর ছাড়া বড় হয়েছে, তাই একটু ওরকম। তাই বলে চাচার সাথে এরকম করবে? ইকবাল আমেরিকা থেকে এসছে ৩ মাসও হয়নি, এখন আবার চলে যেতে যাচ্ছে। আমার ছেলেটাকে তোরা একটু শান্তিতে দেশে থাকতে দিতে পারিস না? কই ইকবাল কোথায়? আছে ঘরে। সুফিয়া ইকবালের কক্ষে এসে ছেলের মাথায় হাত বোলালে ইকবাল বলে ওঠে, মা তুমি আমাকে বাধা দিও না, আমার এই দেশটা না সত্যি ভালো লাগছে না। দেখো শহীদ আমার কি অবস্থা করেছে, আমার গায়ে হাত তুলেছে, রাহাতও মারতে এসছে আমাকে। এখানে থাকলে আমাকে ওই ২ ভাইয়ের হাতে খুন হতে হবে। আচ্ছা, সম্পত্তির জন্য এমন ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে তাই তো? ইউসুফ একটু এদিকে আয় তো। ইউসুফকে ডাকলো সুফিয়া। তারপর বলল, আজকে তুই একজন উকিলের সাথে কথা বলবি, আমি আমার সব সম্পত্তি ওদের প্রত্যেকের নামে ভাগ করে দেব। মা এত তাড়াতাড়ি? যা বলছি তাই কর, আজকে একজন উকিল ডেকে আন। ঠিক আছে মা, তবে আজকে পারবো না, আজকে একটু কাজ আছে, কাল ডাকি। বেশ, কাল আমি আবারও আসবো। ওদিকের খবর কি, বাড়ির কাজ শেষ হচ্ছে? হ্যাঁ মা, খুব শীঘ্রই আমরা নতুন বাড়িতে উঠব। মা তোমার সাথে আরেকটা কথা ছিল, ইতস্তত করে বলল ইউসুফ। কি কথা? ইউসুফ তার মাকে আড়ালে নিয়ে এলো, গলার আওয়াজটা নিচু করে প্রশ্ন করল।
মা, তুমি আমার বাবাকে খুঁজে পেয়েছ? ইউসুফের হঠাৎ এমন প্রশ্নে সুফিয়া যেন হকচকে উঠল। তুই তুই কিভাবে জানলি? তুমি যেখানে বাসা নিয়েছ ওদিকে গিয়েছিলাম। একটা ছেলেকে দেখেছি আমি, 22-23 বছর বয়সী, দেখতে অনেকটা আমার বাবার মতো। আমি সে কবে আমার বাবাকে দেখেছিলাম, 1964 সালে। বাবা তখন আরও বয়স্ক ছিল। এখন এই ছেলেটাকে দেখে কেমন যেন আমার বাবার মতো মনে হয়েছে। সত্যি কি? হ্যাঁ, ওটাই তোর বাবা। কিন্তু তুই এই কথাটা কারোর সামনে কখনো প্রকাশ করবি না। ঠিক আছে মা, প্রকাশ করবো না। কিন্তু কি জানিস সব কিছু? সুফিয়া হেসে বলল, ও কি করে জানবে পাগল? আমি তো কিছু বলিনি। আর বললেও কি সে বিশ্বাস করবে? সে আমাকে চিনবে আজ থেকে আরও 7 বছর পর। কারণ 2017 সালেই সে অতীতে যাবে। তখনই আমার সাথে পরিচয় হবে তার। আমাদের জীবনটা এমন কেন হলো মা? বাবাকে আমরা 2 ভাই পাইনি। আমি কিছুটা হলেও বাবার আদর পেয়েছিলাম। কিন্তু ইকবাল ইকবাল তো দেখেনি বাবাকে। দেখেছ হয়তো, কিন্তু তার মনে নেই। এখন আমরা আমাদের বাবাকে খুঁজে পেয়েছি, কিন্তু পারছি না পরিচয় দিতে, আর পারছি না বুকে টেনে নিতে। সব আমারই ভুল বাবা, তোর আমাকে ক্ষমা করে দিস বাবা। ছেলে গালে হাত বোলালো সুফিয়া। ইউসুফ তার হাতটা 2 হাতে আঁকড়ে ধরে বলল, ছিমা, যেদিন তুমি অপরাধী মনে করবো সেদিন যেন আমার মৃত্যু হয়। আমার মা কোনো ভুল করেনি, এটা কেবলই আমাদের একটা নিয়তি। ছেলের কথা শুনে সুফিয়ার চোখে পানি চলে এলো। চোখ মুছে বলল, থাক তোরা তাহলে, আমি আবার আসবো। আরেকটা কথা মা, বল, তুমি আমাদের সাথে এই বাসায় থাকুনি কারণ বাবার জন্য, তাই না? সুফিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ে। সুফিয়া বলে, কেউ যে কাউকে এত ভালোবাসতে পারে আমি তোমাকে দেখেছি মা। বাবার জন্য তীর্থের কাকের মতো আমি তোমাকে প্রতীক্ষা করতে দেখেছি। তোমার মতো মা পেয়ে আমি গর্ববোধ করেছি। তোমাকে আজ একবার জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে মা। বলি মাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ জড়িয়ে ধরে কাঁদলো মা ছেলে। তারপর নিজেদের সামলে ওরা ইউসুফ পুনরায় মাকে প্রশ্ন করে, বাড়ির কাজ তো প্রায় শেষ, তুমি কি চলে আসবা নাকি ওখানেই থাকবা? চলে আসবো বাবা, ওর থেকে দূরে থাকতে পারি না, আবার কাছাকাছি থাকাটাও খুব কষ্টের। পরিচয় দিতে পারি না, কেমন যেন দম বন্ধ হয়ে আসে আমার। অনেকটা বছর তো প্রতীক্ষা করেই কাটিয়েছি, আর না হয় কয়েকটা বছর, আর কতকালই বা বাঁচব। আমার কথা বলো না মা, তুমি আরো অনেক বছর বাঁচবে। সুফিয়া হাসলো। ছেলের কথা জবাবে কিছুই বলল না। সে জানে তার মৃত্যু কবে হবে, আর 8 বছর বাঁচবে সে। ওই বছরের কত তারিখ, কয়টাই সময় কিভাবে মরবে সে তাও জানে। পৃথিবীর একমাত্র প্রাণী হয়তো সে, যে তার মৃত্যুর কথা অনেক বছর আগেই জেনে গেছে। ঠিক আছে, থাক তোরা, কাল উকিল ডেকে আনিস, আমিও আসবো। বলেই ছেলের মাথায় হাত বুলিয়ে সুফিয়া বের হয়ে এলো। পরদিন রিহানের ফোনে কল করে সুফিয়া তাকে ডাকলো। 2 মিনিটে রিহান এসে হাজির। মিস সুফিয়া, আমাকে ডেকেছ? হ্যাঁ রিহান, তোমার বাবাকে প্যাকেট দিও। একটা প্যাকেট এগিয়ে দিল সুফিয়া রিহানের দিকে। কিসের প্যাকেট এটা? অবাক হয়ে প্রশ্ন করে রিহান। এখানে 3 মাসের ভাড়া আছে, গত মাসেটা দেয়া হয়নি, ওটা সহ এই মাসের ভাড়া, এবং সামনের মাসেরটা অগ্রিম। অগ্রিম কেন? দুঃখিত রিহান, আমরা আজকে চলে যাব। আমাদের বাড়ির কাজ শেষ, আমরা ওই বাড়িতে উঠব। হুট করে এই বাসাটা আগে থেকে না জানিয়ে ছেড়ে দিচ্ছি, তাই অগ্রিম ভাড়া বাসাটা দিয়ে গেলাম। রিহান প্যাকেটটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকাই সে। মিনি তখন জিনিসপত্রগুলো একটা একটা করে বের করে গুছাচ্ছিল। রিহান সুফিয়ার উদ্দেশ্যে আবেগ কণ্ঠে বলে ওঠে, মিস সুফিয়া, খুব মনে পড়বে তোমার কথা। এত অল্প সময় মানুষের সাথে মিশে যেতে পারে আমি তোমার মতো কাউকে দেখিনি। শেষবারের মতো আমাকে আরেকবার সর্ষে ইলিশ করে খাওয়াবে? সুফিয়া উপর নিচ মাথা দোলায়। কান্না সামলানোর চেষ্টা করছে সে। রিহানের হাতে 1000 টাকা দিয়ে বলে, যাও, তাজা দেখে একটা মাছ কিনে আনো। ফেরার সময় আমার জন্য আরেকটা জিনিস আনতে পারবা? কি জিনিস? আমার জন্য তোমার দেয়া 2টা গাঁদা ফুলের মালা আনতে পারবা? আনবা মিস সুফিয়া। রিহান বের হয়ে গেল বাজারের উদ্দেশ্যে। সুফিয়ার সে সময়ের কথা মনে পড়ল। সে সময় রিহান তার বাবা জাফর মাস্টারের কাছ থেকে পয়সা নিয়ে তার জন্য 2টা গাঁদা ফুলের মালা কিনেছিল। তারপর কেমন যেন বোকার মতো দাঁড়িয়ে পেছন থেকে বলেছিল, আপনার জন্য 2টা গাঁদা ফুলের মালা আনছি। ঘটনাটা মনে পড়তেই আনমনে হাসল সুফিয়া। চোখের কোণ বেয়ে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সাথে। রিয়ান বাজার থেকে ইলিশ মাছ নিয়ে ফিরল, সাথে নিজের টাকা দিয়ে 2টা গাঁদা ফুলের মালাও কিনে আনলো সুফিয়ার জন্য। ইলিশ মাছটা মিনুর হাতে দিয়ে সুফিয়া রিহানকে বলল, মালা 2টা আমার খোপায় বেঁধে দিতে পারবে একটু? হ্যাঁ পারবো, কিন্তু তুমি বুড়ো বয়সে হঠাৎ খোপায় মালা পরতে চাও কেন? বুড়ো বয়সে কি মালা পরা যায় না?
যায়, আচ্ছা পড়াচ্ছি। রিহান সুফিয়ার খোপা করা সাদা চুলে মালা দুইটা পরিয়ে দিল। তারপর বলল, মিস সুফিয়া, তুমি তরুণ বয়স অনেক সুন্দরী ছিলে নিশ্চয়ই, ছেলেরা তোমার পিছু পিছু ঘুরত। সুন্দরী ছিলাম কিনা জানি না, তবে আমার বরের চোখে সুন্দরী ছিলাম। তরুণ বয়সে তো শুধু ব্রিটিশদের অত্যাচার দেখেছি, তখন ছেলেরা পিছু পিছু ঘুরেছে কিনা তা দেখার সুযোগ পাইনি। চলো আমার হাতে শেষবারের মতো সর্ষে ইলিশ খাবে। বলেই কিচেনের দিকে পা বাড়ালো সুফিয়া। রিহানও এলো, তারপর মিনুসহ তিনজন মিলে সর্ষে ইলিশ বানিয়ে খেলো। সেদিনের পর থেকে সুফিয়ার সাথে রিহানের আর তেমন দেখা হয়নি। একবার সুফিয়াকে সে গাড়ি নিয়ে যেতে দেখেছিল, রিহান মিস সুফিয়া বলে ডাকও দিয়েছিল। সুফিয়া হয়তো শোনেনি। আরেকবার দেখেছিল একটা অফিসের সামনে। রিহান তখন পড়ালেখা শেষ করে একটা চাকরির খোঁজ করছিল। ভাইবা দিতে গিয়েছিল সে, কিন্তু ভাইবা ভালো না হওয়ায় মন খারাপ করে বের হয়েছিল সে। তখন সুফিয়ার সাথে দেখা। মিস সুফিয়া, তুমি এখানে অনেকদিন পর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? একটা বিজনেস মিটিংয়ে এসেছিলাম, তুমি এখানে কেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, একটা ভাইবা দিতে এসেছিলাম, কিন্তু ভাইবাটা না তেমন ভালো হয়নি। চিন্তা করো না, পরের বারের জন্য প্রস্তুতি নাও, আমার একটু তাড়া আছে, যেতে হবে। বলেই সুফিয়া চলে যায় গাড়ি নিয়ে। সেবার রিহানের ভাইবা খারাপ হলেও কেমন করে যেন চাকরিটা সে পেয়ে যায়। ইউসুফ সাহেব নিজে তার বাড়িতে গিয়ে জয়নিং লেটার দিয়ে আসে। সেদিন রিহান ব্যাপারটা বোঝেনি, আজ মুমূর্ষু সুফিয়া পাশে বসে সে বুঝতে পারছে। সেদিন আসলে সুফিয়ার কারণেই চাকরিটা পেয়েছিল। সুফিয়া হয়তো ছেলেকে সুপারিশ করেছিল, ইউসুফ সাহেব যে সুফিয়ার ছেলে সে জানতো না তখন, আজ সব কিছু জানে সে। ইউসুফ শুধু সুফিয়ার ছেলে নয়, তারও ছেলে। রিহান হাঁটু গেড়ে তখনও কাঁদতে থাকে। সুফিয়া অবস্থায় অক্সিজেন মাস্কটা খুলে রিহানের দিকে হাত বাড়ালো। রিহান তার হাতটা দু হাতে শক্ত করে ধরে কাঁদতে লাগলো। সুফিয়ারও চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো, তবু সে কাপা কণ্ঠে রিহানকে শান্ত করতে চাইল। রিহান কেঁদে না, আমার হাতে সময় খুবই কম, 6:20 হতে আর কতক্ষণ বাকি দেখো। রিহান অবাক হয়ে ঘড়িতে তাকায়, তারপর কাঁদতে কাঁদতে সুফিয়ার দিকে তাকিয়ে বলে, আর 10 মিনিট বাকি, আজ 9 জুলাই। অস্ফুট স্বরে বলল সুফিয়া। সুফিয়া, তুমি এভাবে কথা বলছো কেন? সুফিয়ার আচরণে ভয় পেল রিহান। সুফিয়া হাসল। যাক, শেষ মুহূর্তে অন্তত মিস শব্দটা বাদ দিয়েছ, আমাকে নাম ধরে ডেকেছ। ইউসুফ আর ইকবাল কোথায়? আমার ছেলে দুটাকে একটু ডাকো, শেষবারের মতো একটু দেখি। না সুফিয়া, তুমি এভাবে কথা বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। রিহান এবার বাচ্চাদের মতো কেঁদে ফেলল। সুফিয়ার শ্বাস নিতে কষ্ট হলো, অনেক কষ্ট বলল, কেঁদো না রিহান প্লিজ, তোমার কান্না মুখ দেখে আমি মরতে চাই না। আমি জানতাম এই দিনটা আসবে, তুমি আমাকে বলেছিলে এই দিনটির কথা, আমি তোমাকে এমনটা কখনো বলিনি। তুমি মরবে না সুফিয়া। রিহানের কান্না বেড়ে গেল। ইউসুফ আর ইকবালকে ডাকো প্লিজ, দম বন্ধে আসতে চাইল সুফিয়ার। অক্সিজেন মাস্কটা আবার পরে নিল সে। রিহান ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে উঠল। একজন ডাক্তার আর দুজন নার্স দৌড়ে এলো, সাথে ইউসুফ সাহেব আর ইকবালও ঢুকলো। ডাক্তার সুফিয়াকে ধরতে চাইলে সুফিয়া হাত জোর করে, তারপর অক্সিজেন মাস্কটা আলগা করে বলে, ডাক্তার আমাকে 2 মিনিট কথা বলতে দিন। ডাক্তার একপাশে সরে দাঁড়ালো। সুফিয়া তার 2 ছেলের উদ্দেশ্যে বলল, বাবা, তোরা 2 ভাই একসাথে থাকিস, আর তোদের হাতে আমি আমার রিহানকে আমানত দিয়ে গেলাম, ওকে দেখে রাখিস। ইউসুফ সাহেব এবং ইকবাল হাঁটু গেড়ে বসলো রিহানের পাশে, তাদের চোখেও জল। মাকে স্পর্শ করে বলল, মা তুমি এভাবে বলো না, তুমি ঠিক হয়ে বাড়ি ফিরে যাবে। সুফিয়া 2 ছেলের উদ্দেশ্যে বলল, আমাকে ক্ষমা করে দিস বাপ, তোদেরকে কখনো বলিনি এই দিনটার কথা। এই দিনটার ব্যাপারে তোদের বাবা আমাকে 52 বছর আগেই সতর্ক করেছিল। আর সেই দিন। রিয়ান এবার অনুরোধের সুরে বলল, প্লিজ আমাদের এভাবে ছেড়ে যেও না, তোমাকে পেয়েছে আমি আবার হারিয়ে ফেলতে চাই না। অনেক কথা বলার বাকি আমার, অনেক প্রশ্ন আছে আমার, অনেক কিছু জানার বাকি। সুফিয়া অক্সিজেন মাস্কটা মুখে চেপে ধরে অন্য হাত দিয়ে ইশারা করে একটা কলম চাইল। একজন নার্স দৌড়ে গিয়ে একটা কলম এনে দিল। কলমটা নিয়ে সুফিয়া রিহানের হাতে একটা তারিখ লিখল, 2 জুন 2022। তারিখটা লিখে সে আবার অক্সিজেন মাস্কটা খুলল, তারপর রিহানের হাতটা শক্ত করে ধরে অনেক কষ্টোচ্চারণ করল, তোমার সব প্রশ্নের জবাব পাবে ওই দিন। বলেই ধীরে ধীরে চোখ বুঝতে লাগলো সুফিয়া। একটু পর নিস্তেজ হয়ে গেল। তখনও সে রিহানের হাতটা শক্ত করে ধরেছিল। রিহান ফুপিয়ে কেঁদে উঠল বাচ্চাদের মতো। সুফিয়া আর নেই। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই গল্পের আরও সিজন রয়েছে। যদি পরবর্তী সিজন আপনারা শুনতে চান, আমাদেরকে বেশি বেশি কমেন্ট করে জানাবেন। আসলে কিছু কিছু গল্প এমনও আছে যে গল্পগুলো শুনলে না একটা অন্য দুনিয়ায় চলে যাওয়া যায়, একটা অন্য রাজ্যে গিয়ে ঠেকে মনটা। এই গল্পটাও ঠিক তেমনই একটা গল্প। এই গল্প পাঠ করার সময় আমি চলে গিয়েছিলাম একদম 1942 সালে। আবার এই সিজন পড়ার সময় আমি চলে আসলাম এই যুগে। একটা অসাধারণ গল্প এটি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।